স্বাগতম ইয়েস টু পলিটিক্সে, যেখানে আমরা প্রশ্ন করে থাকি এবং যেখানে আমরা রাজনীতিকে দেখি নতুন প্রজন্মের চোখ দিয়ে, যেখানে আমরা প্রশ্ন করে থাকি নতুন প্রজন্মের প্রশ্ন দিয়ে, এবং সেই প্রশ্নগুলো শুধুমাত্র ভোটের জন্য নয়, সেই প্রশ্নগুলো হচ্ছে ভবিষ্যতের জন্য, এবং ভবিষ্যতের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীদের জন্য মূলত যারা উত্তর দিবেন তেমনই সেই কিছু ব্যক্তি আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনের জাকসু প্রার্থীর সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে যারা নির্বাচন করছেন তারাই মূলত আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, এবং তাদেরকে আমরা এই মুহূর্তে পরিচয় করিয়ে দিতে চাই দর্শক। এবং আপনারা জানেন যে এই কার্যক্রমে অর্থাৎ আগামী 11ই সেপ্টেম্বর জাকসু নির্বাচন হতে যাচ্ছে, যেটি 33 বছর পরে সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেই নির্বাচনে যারা সাধারণ সম্পাদক পদে অংশগ্রহণ করছেন তেমনই কিছু প্রার্থী, অর্থাৎ 9 জন প্রার্থীর মধ্যে 7 জন প্রার্থী আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমি একদম একে একে সবাইকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের শুরুতেই রয়েছেন তানজিলা হোসেন বৈশাখী, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী এবং তিনি এই নির্বাচনে লড়ছেন। একই সাথে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম, সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে তিনি আসলে লড়ছেন। একই সাথে আমাদের সাথে রয়েছেন শাকিল আলী, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে তিনি আসলে লড়ছেন সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে। আমাদের সাথে রয়েছেন জাহিদুল ইসলাম ইমন, সংসপ্তক পর্ষদ থেকে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন, এবং একই সাথে আমাদের সাথে রয়েছেন শরণ এহসান, সম্প্রীতির ঐক্য পরিষদ থেকে তিনি মূলত লড়ছেন সাধারণ সম্পাদক হিসেবে। একই সাথে আমাদের সাথে রয়েছেন আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম, শিক্ষার্থী ঐক্য ফোরাম দর্শক। একই সাথে আমাদের সাথে রয়েছেন সৈয়দা অনন্যা ফারিয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এই নির্বাচনে লড়ছেন। এবং তাদের কাছ থেকে আমরা জানতে চাইব নানান বিষয়, মূলত শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিতে নির্ধারণে তারা মূলত কি করবে সেই কথাগুলো কিন্তু মূলত তাদের উত্তরের মাধ্যমে জানতে চাইব। তবে আমরা যে কথা বলতে চাচ্ছি ইয়েস টু পলিটিক্স, সেই ইয়েস টু পলিটিক্স বলতে এই শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে চান যারা, তারা আসলে কি মনে করেন, কি বুঝেন সেটা একটু জানতে চাই। আমি একটু জানতে চাইবো শাকিল আলী আপনার কাছ থেকে, যখন আমরা বলি ইয়েস টু পলিটিক্স তখন আপনার কাছে কি মনে হয়? আমরা একটা সময় দেখেছি যে সময়টা পর্যন্ত বাংলাদেশের তরুণরা বলতো আই হেট পলিটিক্স, এবং সেখান থেকে এখন আমরা বলছি ইয়েস টু পলিটিক্স। আপনার কাছে যখন মনে হয় যে এই লাইনটা ইয়েস টু পলিটিক্স আপনি যখন শুনেন তখন কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। আসলে আমরা ইউনিভার্সিটির কথা হিসাব করি বা বাংলাদেশের কথা হিসাব করি, আমরা দেখেছি যে বাংলাদেশে যে বিভিন্ন সংগঠনগুলো আছে, ছাত্র সংগঠন যেগুলো আছে, জাহাঙ্গীরনগরেও আছে, সেগুলো আমরা দেখেছি যে এই ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে যে প্রতিনিধিত্ব করার কথা বলেছে এবং বিভিন্ন সময় তাদের যে দাবি দাওয়াগুলো বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে, এবং আমরা দেখেছি তারা শিক্ষার্থীর সাথে বারবারই আমরা দেখেছি তারা কী করে প্রতিশ্রুতি দিয়েছে ঠিকই, কিন্তু আসলে তারা বাস্তবায়নের দিকে কোনোটাই করে নাই। তো শিক্ষার্থীরা যখন তাদের উপর ভরসা করছে বারবার করে, তখন তারা বারবার হতাশ হচ্ছে। এই জায়গা থেকে শিক্ষার্থীদের মনের মধ্যে যে একটা ক্ষোভ, যে অবিশ্বাসের একটা জন্ম নিয়েছে আর কি, সেই জায়গাগুলো যখন তারা দেখছে যে এই ছাত্র সংগঠন যারা আছে তারা কি করছে, তারা হচ্ছে গেস্ট রুম থেকে শুরু করে গণরুম, চাঁদাবাজি, ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করছে না। সেই জায়গা থেকে মানুষের মধ্যে যে একটা ঘৃণা জায়গাটা, রাজনীতি মানেই হচ্ছে ঘৃণা, সেই জায়গা থেকে তাদের মধ্যে যে নো টু পলিটিক্স এই যে ধারণাটা এসেছে। তো আমরা 24 আন্দোলনের পরে আমরা আশাবাদী ছিলাম যে যারা তরুণ জেনারেশন যারা এসেছে তারা এই দায়িত্বটা কাঁধে নিবে এবং আমাদের যেই আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে, নতুন ক্যাম্পাস বিনির্মাণ করতে তারা হচ্ছে কাজ করে যাবে। কিন্তু আমরা দেখেছি তারা হচ্ছে এই পরবর্তী সময় এসেও তারা কি করেছে, একই কাজটা করেছে। তারা আমরা দেখেছি যে আন্দোলনটাকে পুরোপুরিভাবে কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছে, এবং তারা বিভিন্ন সময় কি করেছে, জনগণের কাছ থেকে দূরে সরে গেছে। তারা আমরা দেখছি আন্দোলনের ক্যারিট ভাগাভাগি করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এরপরে যারা শাকিল, আপনি কি আমাকে একটু জানাবেন, যখন আপনি এই লাইনটা শুনেন স্পেসিফিক ভাবে কি মনে হয়? এটা কি ইতিবাচক, নেতিবাচক, কি মনে হয় আপনার কাছে? এটা আসলে ইয়েস টু পলিটিক্স, এটা তো আসলে সকলেরই যে মনের মধ্যে হয়তো ঘৃণা চলে এসেছে, তবে অবশ্যই এটা পজিটিভ একটা দিক, ইতিবাচক মনে হচ্ছে আপনার কাছে। জি, আমরা একটু যেতে চাই মোহাম্মদ মাজহারুল ইসলাম আপনার কাছে, সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে তিনি লড়ছেন। আমরা যখন বলি ইয়েস টু পলিটিক্স, এবং একটা দীর্ঘ সময় শিক্ষার্থীরা আপনাদের মতো তরুণরা বলেছে আই হেট পলিটিক্স, সেখানে এখন আমরা বলতে চাই ইয়েস টু পলিটিক্স, এবং তরুণরা রাজনীতি সচেতন হবে সেটাই আমাদের প্রত্যাশা। আপনার কাছে এই ইয়েস টু পলিটিক্স বলতে কি বোঝায়, কি মনে হয় আপনার কাছে? প্রথমত ইয়েস টু পলিটিক্স টার্মটা আমার কাছে মনে হয় 24-এর গণঅভ্যুত্থানের পরে আসলে শিক্ষার্থীদের কাছে খুবই ইতিবাচক, কারণ এদেশের পলিটিক্স বা পলিটিক্যাল যে কালচার, পলিটিক্যাল যে সংস্কৃতি রয়েছে, সে সংস্কৃতিতে আমরা দেখতে পাই আসলে ভোগবাদী মানসিকতা, যে নেতার লেজুর ভিত্তি করা, নেতার আশীর্বাদ পুষ্ট হয়ে বিভিন্নভাবে বিভিন্ন জনের জোর জুলুম জবরদস্তি করে একটি পদ ভাগিয়ে নিয়ে মানুষের যে জনতার সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, সেই রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করাটাই আসলে এদেশের পলিটিক্যাল একটা ডেফিনেশন হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে 24-এ গণঅভ্যুত্থানের দ্বারা আমার কাছে মনে হয় এদেশের তরুণ সমাজ সেই ডেফিনেশনটাকে আসলে
মাটি চাপা দিয়েছে, এবং মাটি চাপা দেওয়ার পর তারা আসলে নতুনভাবে পলিটিক্সকে আসলে এদেশে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করছে। আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে চাঁদাবাজির বিরুদ্ধে আসলে রুখে দাঁড়িয়েছে। তারা দেশের ট্রাফিক আইনের জন্য তারা নিজে ঐক্যবদ্ধ হয়েছে। এলাকা ভিত্তিক যে আসলে সন্ত্রাস একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গায় তারা রুখে দাঁড়িয়েছে, এবং বিভিন্ন অন্যায় অবিচার নিয়ে তারা ভয়েস রেজ করার চেষ্টা করেছে। তারা আসলে এই জায়গায় মেইন যে জিনিসটা আসলে তারা ফোকাস করার ট্রাই করেছে সেটা হলো ট্রান্সপারেন্সি। এই জেনজি যারা তারা আসলে ট্রান্সপারেন্সি চায় এবং একই সাথে কমিটমেন্টের আসলে কতটুকু বাস্তবায়ন সেটা আসলে দেখতে চায়। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় পলিটিক্সের নতুন সংজ্ঞানটা আসলে ট্রান্সপারেন্সি এবং কমিটমেন্ট রক্ষার জায়গাটা আসলে নতুনভাবে হতে হবে। সেই জায়গা থেকে ইয়েস টু পলিটিক্স আসলে ইতিবাচক একটা টার্ম। একটা সম্পূরক প্রশ্ন আপনার কাছে করি। আপনি পদের কথা বলছিলেন যে যখন পদ নিয়ে নানান ধরনের কথা হয়, আপনি তো পদের জন্যই লড়ছেন। জি, সাধারণ সম্পাদক পদের জন্য আপনিও লড়ছেন। সেই পদটাকে আপনি যেভাবে বললেন যে নানানভাবে বিশেষায়িত করা হয়, আপনি যখন যদি পদে আসীন হন তাহলে কি আপনিও বিশেষায়িত করবেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে ছাত্র শিবিরের যে মূল্যবোধ সেই মূল্যবোধ জায়গা থেকে যদি আমি বলতে চাই, আমার কাছে এই পদ আসলে পদ না, এটা আমার কাছে একটা রেসপন্সিবিলিটির মতো। আমার কাছে রেসপন্সিবিলিটির লেন্স থেকে যখন আমি চিন্তা করবো সেই জায়গায় আমার আসলে ব্যক্তিস্বার্থ কিংবা ভোগবাদী মানসিকতা আসলে এখানে অ্যাবসেন্ট থাকে। আমার কাছে তখন আমার যে একটা স্পিরিট, আমার যে প্যাশন, মানুষের জন্য একটা সুন্দর সমাজ গড়ার প্যাশন, সবার অধিকার নিয়ে কাজ করার প্যাশন, সেটা আসলে এখানে ডমিনেন্ট থাকে। আমার কাছে মনে হয় সেই জায়গায় পদটা আমার রেসপন্সিবিলিটি, আর রেসপন্সিবিলিটি যখন থাকে সেখানে আসলে ভোগবাদী মানসিকতার ডমিনেন্স থাকে না। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু ফিরতে চাই তানজিলা হুসাইন বৈশাখী আপনার কাছে, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত প্রার্থী। একটা তথ্য আপনার কাছে দিয়ে রাখি, আমরা গতকালকে এই প্যানেলের অর্থাৎ এই নির্বাচনের জন্য যারা ভিপি পদে লড়বেন তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম, এবং সেখানে একজন নারী প্রার্থীও আমরা পাইনি, যেটি আমাদের কাছে অনেক শঙ্কা জাগিয়েছে। শঙ্কাটা কেন? শঙ্কাটা হচ্ছে যে দুজন বক্তা একটু আগে কথা বললেন, তারা বলেছেন যে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দারুণ একটা পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনটা অনেকটা ইতিবাচক। মজার বিষয় হলো সেই পরিবর্তনের শুরুতে যারা কাজ করেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি অন্যতম বিশ্ববিদ্যালয়, যারা সেই সূচনাটা লগ্ন থেকে এটার সাথে জড়িত ছিল এবং সেখানে নারীদের অংশ ছিল ব্যাপক এবং সেটা আশা জাগা নিয়ে। কিন্তু আমরা দেখলাম শিক্ষার্থীদের জন্য যখন কথা বলতে হবে, শিক্ষার্থীদের অধিকার নিয়ে যখন কথা বলতে হবে এবং সেটির জন্য জাকসু নির্বাচন 33 বছর পরে সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে নারীর উপস্থিতি কম, যেটা আমাদেরকে আসলে আবারও একটু নিরাশায় ভোগায়। আপনার কাছে ইয়েস টু পলিটিক্স মানে কি বোঝায়? এই শঙ্কা, এই নিরাশা আপনার মধ্যেও কাজ করে কিনা? সে ইয়েস টু পলিটিক্স অবভিয়াসলি একটা ইতিবাচক স্টেটমেন্ট। আপনারা কিন্তু 5 বছর আগেও সে ইয়েস টু পলিটিক্স এরকম একটা প্রোগ্রাম তরুণদের নিয়ে হবে আমরা কিন্তু চিন্তা করতে পারতাম না, তখনও হতো না। এই রিজনটা ছিল আমার যেটা সিস্টেমেটিক্যালি তরুণদেরকে ফ্যাসিস্ট রেজিম পলিটিক্স থেকে দূরে রেখেছে। কারণ আমরা জানি তরুণরা সবসময় নিজেদের অধিকার নিয়ে সচেতন, মানুষের অধিকার নিয়ে সচেতন। সেই তরুণদেরকে যদি রাজনীতি বিমুখ করা যায়, ফ্যাসিজমের রাস্তাটা কিন্তু খুব ইজি হয়ে যায়। দেখবেন যে আমরা যখন চা খেতে যাই, আড্ডা দিতে যাই, দেখতাম যে ও সময় কি টঙের দোকানে লেখা থাকতো যে এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। এটা একটা বাংলাদেশের রাজনীতি, আমি যা মনে করি, আমি তো রাজনীতির স্টুডেন্ট, আমি মনে করি টঙে বসে আলাপ আলোচনায় আমি যে রাজনীতি শিখতে পেরেছি সেটা আমি কোথাও শিখতে পারিনি, আমি আমার ক্লাসরুমে শিখতে পারিনি, বাইরে শিখতে পারিনি। এসব জায়গায় যখন বন্ধ করে দেওয়া হচ্ছে, যখন আমাদের টেক্সট বুকগুলো প্রোপাগান্ডা বেসডে হয়ে যাচ্ছে, সেখানে কোনো ইতিহাস থাকছে না, একটা সিঙ্গেল ন্যারেটিভের উপর ফোকাস করা হতো, তখন কিন্তু তরুণরা স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে বিমুখ হয়ে পড়তো। তো গত 15 বছর আমরা এরকম একটা চিত্র দেখতে পেরেছি যা সিস্টেমেটিক্যালি তরুণদেরকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে। কিন্তু 24-এর যে গণ অভ্যুত্থান, এই তরুণরা তারা কিন্তু থেমে থাকেনি। যতই ম্যানিপুলেশন করা হোক, যতই সিস্টেমেটিকলি করা হোক, শেষ পর্যন্ত তরুণদের যে চেতনা তার কাছে তা হার মেনেছে। 24-এ আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমরা এখানে যারা আছি এখানে সবাই আমার সহযোদ্ধা, বাইরেও আছেন, এখানকার বাইরেও অনেকে আছেন। এই ক্যাম্পাসের প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে জুলাই আন্দোলনে অবদান রেখেছেন। তো জুলাই আন্দোলনের পর আমরা আসলে সে ইয়েস টু পলিটিক্স এখন যেরকম পজিটিভভাবে দেখছি, জুলাইয়ের পরপর কিন্তু আমরা সেটা আরও পজিটিভ একটা ফিডব্যাক আশা করেছিলাম। আমরা দেখেছি যে আমাদের নারীরা সবার আগে ঢল ভেঙে বের হয়ে যাচ্ছে, তারা আমাদের পুরুষ সহযোদ্ধাদের শক্তি জুগিয়েছে। তো একটা সম্পর্ক প্রশ্ন আপনাকে করি বৈশাখী, সেটি হচ্ছে যে আমি যেটি জানতে চাচ্ছিলাম যে
এত বড় আন্দোলনে আপনারা যখন নেতৃত্বে ছিলেন, নারী নেতৃত্বেও অংশগ্রহণ করেছিলেন, অবশ্যই। সেখানে আইন নির্বাচনে নারীদের অংশগ্রহণ কম, সেটা আপনার জন্য শঙ্কা জায়গায় কিনা, হ্যাঁ, আমি আপনি একটু এখানে নিরাশাবোধ করেন কিনা? সেখানে আমি আসছি। তো 24-এর পর স্পেশালি নারীদের যে পুরো তরুণ সমাজই তো এগিয়ে এসেছে, সেখানে নারীদের একটা উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল, নারীরা পাওয়ার হাউস হিসেবে কাজ করেছে। তো সেই হিসেবে আমি প্রচুর আশাবাদী ছিলাম। তো 24-এর পর যেটা হলো, আমরা দেখেছি একইভাবে নারীদেরকে সিস্টেমেটিক্যালি দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। নারীর যখন 24-কে নারীকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে, 24-এর পর নারীরা কিন্তু ঘরে ফিরে যেতে বাধ্য হয়েছে, কেননা তাদেরকে মূল্যায়নটা করা হয়নি, তাদেরকে প্ল্যাটফর্মটা দেয়া হয়নি, তাদের অবদানগুলোর চেয়ে পাওয়ার নিয়েই একটা যে কামড়াকামড়ি আমরা সেগুলো দেখেছি। আর তার চেয়ে বড় কথা, 24-এর পরে নারীদের জন্য যেখানে আমরা একটা সেফেস্ট এনভায়রনমেন্ট এক্সপেক্ট করেছিলাম, সেটা কিন্তু আমাদের আশা পূর্ণ হয়নি। আমরা দেখেছি যে নারীরা কিছু বললেই তারা শাহবাগী ট্যাগিং এর শিকার জি, হচ্ছে। আমরা এই ট্যাগিংটা নিয়ে আরো আলোচনা করব বিস্তরভাবে। ঠিক এটি আছে। নিয়ে আমার আলাদা একটা প্রশ্ন রয়েছে। বৈশাখী, আমি একটু মাইক্রোফোনটা একটু আপনার কাছ থেকে নিতে চাই। আমি একটু জাহিদুল ইসলাম ইমন আপনার কাছে শুনতে চাই। একটা জেনারেশন বড় হয়েছে মূলত আই হেট পলিটিক্স বলতে বলতে, এবং সেটা দীর্ঘ সময় ধরে হয়েছে, এবং তারপরে আপনারা অনেকেই বলছিলেন যে এই 15 বছর 17 বছর ধরে তরুণদেরকে একটু রাজনীতি থেকে দূরেই রাখা হয়েছে। কিন্তু এখন আমরা দেখছি ইতিবাচক পরিবর্তন, তরুণরা রাজনৈতিকভাবে সচেতন হচ্ছে, খুবই ইতিবাচক এটি পরিবর্তন। তরুণরা যখন বদলায়, তরুণরা যখন পরিবর্তনের কথা চিন্তা করে, তখন একটি ইতিবাচক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, সেটা আমাদেরও বিশ্বাস রয়েছে। তবে আমরা সেখানে একটু আপনাদের উপস্থিতি নিয়ে, আপনাদের এই যে সম্মিলিতভাবে কার্যক্রমে জাকসু নির্বাচনের উপস্থিতি নিয়ে নানান ধরনের ব্যাখ্যা রয়েছে। পরিবেশ পরিস্থিতি নানানভাবে প্রতিবন্ধকতার সত্ত্বেও আপনি যখন এগিয়ে যাবেন, তখন এই যে পলিটিক্সের ব্যাপারটা, রাজনীতির ব্যাপারটা দীর্ঘ সময় ধরে যখন অপসংস্কৃতি কিংবা অপরাজনীতির মধ্যে দিয়ে যায়, আপনারা কি আদৌ একটা সুস্থ ধারার রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করতে পারবেন, নাকি একই স্রোতে গা ভাসাবেন? আসলে দীর্ঘদিন ধরে আপনারা যেই আই হেট পলিটিক্স শুনেছেন, ওই পলিটিক্স টার্মিনোলজিটা যেটার জন্য ইউজ করা ছিল, সেটা আসলে পলিটিক্স ছিল না, ওইটা ছিল দখলদারিত্ব, সন্ত্রাস, চাঁদাবাজি। এখনও সেই রকম পরিবেশ হবে কি না সেটা তো সামনে বলে দিবে, কিন্তু সম্ভাবনা এখনও কাটেনি, বা আশঙ্কা এখনও কাটেনি, এবং সম্ভাবনাও আছে তার সাথে সাথে। আমরা অভ্যুত্থানের পরবর্তীতে বিশেষ করে দেখতে পাচ্ছি যে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে, ছাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা অসম্ভব ধরনের পরিবর্তন। সেই 80s এবং 90s-এর যে পলিটিক্যাল যে টেন্ডেন্সি ছিল, সেই টেন্ডেন্সি থেকে একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে তারা যখন বের হয়ে আসতে চাচ্ছে, আমার মনে হয় প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে সে বিষয়ে সাধুবাদ জানানো উচিত। এবং এই ইয়েস টু পলিটিক্স, এই টার্মটা আপনাদেরকে আসলে বিশেষ করে থ্যাঙ্কস জানানো দরকার, যে এই টার্মিনোলজিটা যে প্রতিষ্ঠা করার জন্য আপনারা যে প্রোগ্রামগুলো করছেন, এটা খুবই ইতিবাচক। এবং বাংলাদেশের এই পর্যন্ত আপনি যদি লক্ষ্য করেন, যারা আসলে আই হেট পলিটিক্স বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে আসলে মানুষজন কিভাবে বলে যে রাজনীতি বন্ধ করো বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করো, মানুষ যখন একটা সমাজে বাস করবে, তার কি আসলেই রাজনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? নাই তো। সে রাতে যখন ঘুমায়, সকালে যখন উঠে, এর মাঝখানে সে যা কিছু করে প্রত্যেকটাই রাজনীতির সাথে ইনভলভ। সে মোটা চালের ভাত খাবে না চিকন চালের ভাত খাবে, সেটা ডিসাইড হয় রাজনৈতিক টেবিলে। সে কোন ব্রাশ ইউজ করবে, সেটা কি সাস্টেনেবল, বায়োডিগ্রেডেবল নাকি বায়োডিগ্রেডেবল না, সেটা ডিসাইড হয় রাজনৈতিক টেবিলে। তাহলে মানুষ কিভাবে রাজনীতি থেকে বের হয়? এটা শুধুমাত্র একদম অজপাড়া গায়ে যদি একটা চায়ের টঙের দোকানে লেখা থাকে রাজনৈতিক আলাপ নিষেধ, এটা শুধুমাত্র ওইখানেই যায়। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এসে যখন শিক্ষার্থীরা এটা বলে, এটা খুবই আশাহত লাগে। কারণ হচ্ছে এমনও মানুষজন দাবি করে যে আগে 4-5 বছর পলিটিক্স করছে, এবং আমি সরি টু সে, আমি বলতে চাচ্ছি না, ছাত্রলীগের পলিটিক্স করছে, এরকম মানুষজনও বলে ছাত্র সংগঠন দরকার নাই। তো একজন মানুষ বিশ্ববিদ্যালয়ে আসার পরে যখন সে 2018 সাল থেকে আওয়ামী লীগের গুণ খুম অত্যাচারের সিরিয়াল লাগাই দিচ্ছিল পুরো দেশ জুড়ে, 1 থেকে 1,500 গুম করছে 3 মাসের মধ্যে, সেই জায়গাতে সে যখন একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল, তার পরবর্তীতে সে হয়তো সেখান থেকে বেরিয়ে আসছে। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে বিবেকহীন কাজ করছে যে সে এখন এসে আরেকটা সবক দিচ্ছে যে রাজনীতি নিষেধ চাই আমরা। তাহলে এইটা তো সামঞ্জস্যপূর্ণ না। তার নির্দিষ্ট একটা এজেন্ডা আছে, তার নিজের স্বার্থ আছে এখানে, এগুলো খুবই ক্লিয়ার। কেউই রাজনীতির বাইরে যেতে পারে না। রাজনীতি মানুষের প্রত্যেকটা দিনের সমাজের ঘুমানোর চলার অংশ। রাজনীতির দরকার আছে, এবং সেখানে যদি তরুণদের অবস্থান হয়,
সেটি আসলে আরও বেশি শক্তিশালী হয় সেই জায়গাটা, এবং রাজনীতি যদি ভালো থাকে, রাজনীতি যদি ইতিবাচক কথা বলে, তাহলে দিন শেষে আমরা সাধারণ মানুষরা, যারা আসলে অসাধারণ, দেশের সাধারণ মানুষরা, তারা আসলে ভালো থাকে। শরণ এহসান, এই ক্ষেত্র থেকে আপনার কাছে আসলে প্রশ্ন করা, একটু আগে ইমন বলছিলেন রাজনৈতিককরণের সময় যারা এর আগে ছিলেন তারা আসলে তল্পা গোছাতেই বেশি ব্যস্ত ছিলেন, আপনারা যখন দায়িত্ব নেবেন একই কাজ করবেন? আমি কিছু কথা যুক্ত করতে চাই শুরুতে, সেটা হচ্ছে যে আপনি যেটা এর আগে বললেন যে আই হেট পলিটিক্স, আমি মনে করি যে এটা সাচে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। আওয়ামী শাসন আমলে আসলে একটা সার্টেন পিরিয়ড আই হেট পলিটিক্স এই বাক্যটা ছড়ানোর মধ্য দিয়ে আসলে ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী কাঠামো গড়ে উঠেছে। মানুষের মধ্যে এক ধরনের রাজনীতি বিমুখতা তৈরি করে আসলে ক্ষমতা কাঠামো টিকে থাকতে চেয়েছে, দখলদারি, চাঁদাবাজি, সন্ত্রাসী এই ধরনের কাজ করতে চেয়ে। এখন আপনি যেটা বলছেন যে আসলে শিক্ষার্থীরা আসলে কী ধরনের রাজনীতি চাই বা রাজনীতি চায় না, এই প্রসঙ্গ আলাপ চলে আসছে। তো আমি বলবো যে আসলে শিক্ষার্থীরা কোন ধরনের রাজনীতি চায় আর রাজনীতি চায় না যারা, তারাও আসলে কোনটা চায় না সেটা আইডেন্টিফাই করতে হবে। আমি যদি একটু বলি যে হচ্ছে যে এই যে শহীদ আবরার ফাহাদ 2019 সালে ছাত্রলীগের আক্রমণে সে খুন হয়েছে। আবরার ফাহাদ আমার স্কুলের ছোট ভাই, সে যেই কথাটা বলতে যে আসলে খুন হয়েছে, আমি মনে করি যে আসলে শিক্ষার্থীরা চায় মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতার জন্য যে রাজনীতি, সেই রাজনীতিকে আসলে শিক্ষার্থীরা দূরে সরিয়ে দিবে না। শিক্ষার্থীরা দূরে সরিয়ে দিবে হচ্ছে যে এই যে খুনের রাজনীতি, যে আমার মত প্রকাশ করতে গিয়ে যে আমি খুন হচ্ছি। শিক্ষার্থীরা মূলত এই সহিংসতা, এই খুন, এই দখলদারিত্ব, এই ধরনের যত ধরনের আধিপত্যবাদী রাজনীতি আছে, সেই রাজনীতিকে আসলে শিক্ষার্থীরা দূরে সরে যেতে চায়, ওই রাজনীতিকে আসলে নিষিদ্ধ চায়। আমি যতটুকু বুঝি আসলে একজন ছাত্রনেতা হিসেবে আমার কাছে মনেই হয়েছে যে শিক্ষার্থীরা সাধারণ অসাধারণ ডিফাইন করব না, আমি মনে করি যে শিক্ষার্থীরা আসলে ওই যে খুন, দখলদারিত্ব, এই রাজনীতিটা বন্ধ চায়। আর শহীদ আবরার ফাহাদের মতো অন্য যারা মত প্রকাশের স্বাধীনতা চায়, যারা কথা বলতে চায়, তাদের কথা বলার যে স্বাধীনতা নিশ্চিত করার যে রাজনীতি, সেই রাজনীতি আসলে শিক্ষার্থীরা চায়। জি, আমার প্রশ্নটা যে আপনারাও একই কাজ করবেন? অবশ্যই না। জি, 24-এর গণ আন্দোলনের পর আমি মনে করি যে এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই আসলে শিক্ষার্থীদের কথা ভেবে জনবান্ধব কাজ করবেন এবং জনবান্ধব কাজের জন্যই আসলে রাজনীতিকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাবেন। আমি আরও একটা কথা বলতে চাই, যারা আসলে কালে কালে গণবিরোধী কাজ করেছে, জনগণই তাদেরকে আসলে বিতাড়িত করেছে। একদমই তাই। এবং আপনাদের এই বাক্যগুলো, আপনাদের এই কথাগুলো আসলে আমাদেরকে আশা জায়গায়, আমরা যারা অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু প্রত্যাশা করি, দিন শেষে ঠকে যাই, আসলে তাদের জন্য এই কথাগুলো, এই শব্দগুলো, এই বাক্যগুলো অনেক বেশি জরুরি। আমি একটু ফিরতে চাই আবু তাওহিদ মোহাম্মদ সিয়াম, শিক্ষার্থী ঐক্য ফোরামের যিনি প্রার্থী হিসেবে লড়ছেন জিএস পদে। আপনার কাছে আমার জানতে চাওয়া, এই যে আপনারা বলছিলেন যে আপনারা সকলেই কিন্তু একটা জোটের বিপক্ষে ছিলেন, একটা সিস্টেমের বিপক্ষে ছিলেন, একটা ব্যবস্থার বিপক্ষে ছিলেন, যেটা আসলে স্বৈরাচারী, যেটা আসলে ফ্যাসিবাদী। সেই ফ্যাসিবাদ, সেই স্বৈরাচার যখন দূর হয়েছে, আপনাদের কাছে যখন আসলো ইয়েস টু পলিটিক্স, সেই ইয়েস টু পলিটিক্সকে স্বাগত জানাতে আপনারা কি করবেন, কি করছেন, কি পরিকল্পনা আপনাদের? আপনাকে ধন্যবাদ। প্রথমত যেটা বলতে চাই সেটা হলো যে ইয়েস টু পলিটিক্স যে টার্মিনোলজিটা, এই টার্মিনোলজিটা পলিটিক্যাল অর্থে খুবই পজিটিভ, এবং এর আগে যে টার্মিনোলজিটা আমরা দেখেছি, যে বাক্যটা আই হেট পলিটিক্স, এই আই হেট পলিটিক্সটা পলিটিক্যালি আরও বেশি পরিমাণ পলিটিক্যাল, আই হেট পলিটিক্স। এটার কারণটা হলো 13 সালে যখন আপনার শাহবাগ হয়, 13 সালে যখন শাপলা হত্যাকাণ্ড হয়, তারপরে যখন আমরা আওয়ামী লীগ সরকারের এই ক্ষমতা নেওয়ার পরপরই যখন আমরা পিলখানা হত্যাকাণ্ড দেখছি, আমরা যখন আপনার 18 সালে রাতের নির্বাচন দেখছি, 14 সালে বিনা ভোটের নির্বাচন দেখছি, আমরা যখন আপনার গুম, খুন, আয়নাঘর দেখছি, আমরা যখন 24-এর ডামি ইলেকশন দেখছি, তারপরেও এই সরকার পরে না। এটার একটা অন্যতম কারণ ছিল এই সরকার খুবই চমৎকারভাবে একটা লাইন ক্যাম্পাসগুলোতে প্রতিষ্ঠা করতে পেরেছিল, সেটা হলো আই হেট পলিটিক্স। আপনি দেখবেন, আমি নিজে সেটা সাক্ষী যে 7 জানুয়ারি ডামি ইলেকশনের পরেও বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো প্রতিবাদ উঠে নাই। বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা সেদিন ভোট দিয়েছে এবং তারা সেটাকে সেলিব্রেট করেছে। আমরা মনে করি যে এই যে সবার ভিতরে আই হেট পলিটিক্স যে টার্মিনোলজিটা ঢুকিয়েছিল, এইটার কারণে এই আওয়ামী লীগ সরকার দীর্ঘ 17 বছর আমাদের উপরে গুমখুন করতে পেরেছে। যখন আমরা জুলাই মাসে আসলাম, আমরা জুলাই মাসে এসে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ক্যাম্পাসের শিক্ষার্থীরা পলিটিক্যালি সচেতন হয়েছে। এই আই হেট পলিটিক্সের যুগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন ফোরামে, পাঠচক্রের মাধ্যমে, বিভিন্ন সভা সেমিনার করার মাধ্যমে, বিভিন্ন বৈঠক করার মাধ্যমে তারা তাদের পলিটিক্যাল যাত্রাটা জারি রেখেছিল। আমরা সেই জায়গা থেকে বলছি যে এই 24-এর অভ্যুত্থানের পরেও তো আমাদের ভিতরে আশঙ্কা আছে যে আবার
ফ্যাসিজম আসতে পারে, আবার স্বৈরাচার আসতে পারে। যদি এই পলিটিক্সকে আমরা জারি রাখতে না পারি, যদি সেই পলিটিক্যাল ভিশন, পলিটিক্যাল অ্যাম্বিশন যদি আমরা জারি রাখতে না পারি, তাহলে ইন ফিউচারে যখন আবার কেউ ফ্যাসিস্ট হয়ে উঠবে, যখন আবার কেউ অটোক্রেট হয়ে উঠবে, অথরিটেরিয়ান হয়ে উঠবে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষার্থীদের এই ধরনের পলিটিক্যাল অ্যাম্বিশন থাকা দরকার, সেইটা নষ্ট করার জন্যই এখনও আপনার পলিটিক্সকে একটা দল দেখায় যেটা একটা ঘৃণার বিষয়, পলিটিক্সকে একটা দল দেখায় একটা নেগলেক্টিং বিষয়। কিন্তু আমরা মনে করি 17 বছর যে পলিটিক্স আমরা দেখছি, গণরুম গেস্ট রুমের গুম খুনের ধর্ষণের পলিটিক্স দেখছি, এইটাকে আমরা আসলে 5 আগস্ট বিদায় জানাই দিছি। বিশ্ববিদ্যালয়ের এখন কোনো ছাত্র সংগঠনের এই সুযোগ নাই আবার গণরুম গেস্ট রুম, আবার গুম খুন ধর্ষণ এগুলো করার বিষয়গুলোতে আসছি। সৈয়দা অনন্যা ফারিয়া, স্বতন্ত্র প্রার্থী, আপনার কাছ থেকে শুনতে চাই, ইয়েস টু পলিটিক্স যখন এই বাক্য আপনার সামনে আসে, আপনি সেটাকে কি করবেন? কেটে ফেলবেন, নাকি ফেলে দিবেন, নাকি স্বাগত জানাবেন? সম্ভবত আমি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং একমাত্র স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, এটাই সবচেয়ে বড় উদাহরণ যে আই অ্যাম ইন ফুল সাপোর্ট উইথ দিস টার্ম ইয়েস টু পলিটিক্স। বেসিক্যালি ব্যাপারটা এমন, আমি যদি আমার জার্নিটা বলি, যে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই ফ্যাসিস্ট রেজিমে বড় হয়ে উঠেছি। তো এই পুরো সময়টাতে আমি আসলে যখন থেকে অ্যাডাল্ট হয়েছি, আমার 7-8 বছরের ক্যারিয়ার পুরোটাই আমি করেছিলাম নন প্রফিট সেক্টরে অ্যাজ আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অ্যাজ আ এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট। এবং এই পথ পরিক্রমায় আমার কাছে মনে হয়েছে কি যে পরিবেশ কখনো রাজনীতি বিচ্ছিন্ন কিছু ছিল না। এমনকি আমি আসলে যতবার ভেবেছি যে রাজনীতির সাথে আমি কখনো যাব না, আমার নৈতিকতা নষ্ট হয়ে যাবে ভাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটা ভীষণভাবে ফিল করেছি যে এটাই আসলে পুরো দেশের মানুষের, আমার ক্যাম্পাসের শিক্ষার্থীদের সবার ভাগ্য নিয়ন্ত্রণ করে। কিন্তু তারপরও আমি আসলে অ্যাপলিটিক্যাল থেকে গিয়েছি। এমনকি 24-এর গণ অভ্যুত্থানের সময়ও যখন কোটা আন্দোলন শুরু হলো, আমি এটা বলছি যে আমি কিন্তু প্রথমে কোটার জন্য আসিনি। কারণ আমার কাছে ব্যাপারটাই ছিল এমন যে নিজের নৈতিকতা ধরে রেখে যদি সমাজের জন্য কাজ করতে চাই, তাহলে আমি বিসিএস দিতেও সাহস পেতাম না। কারণ আমার কাছে মনে হতো বিসিএস-এর পথ দিয়ে হেঁটে হয়তো নিজের ক্যারিয়ারটা করব, কিন্তু আমি দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়ার বড় সম্ভাবনা আছে। কিন্তু আমার কাছে পরে গিয়ে মনে হলো, 24-এ মনে হলো যে নতুন যে রিফরমেশনের বাতাস এসেছে, ইট ইজ হাই টাইম পলিটিক্যালি এনগেজ হয়ে দেশটাকে, নিজের ক্যাম্পাসটাকে আমি সমৃদ্ধ করতে পারবো, আমি যে অবদান রাখতে চাই সেটা করতে পারবো। ইনফ্যাক্ট 24-এর পর আমরা যা দেখলাম যে বিভিন্ন জায়গায় রাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক সংশ্লিষ্টতা, রাজনীতির নাম ব্যবহার করে বিভিন্নভাবে চাঁদাবাজি, দখল, এই ব্যাপারগুলো শুরু করে দিল। এবং তাতে কি হচ্ছে, সেই আগের রেজিম যা করতো আমরা সেটা বলছি যে ওই রেজিম বলছে কি আমাদের তাড়িয়ে কি করলে, আবার তো সেটাই এনেছো। তো সেই জায়গা থেকে আমি যেটা চাইলাম তা হলো পরিবর্তন আনবো, নারী হিসেবে পরিবর্তন আনবো, একজন মানুষ হিসেবে। এবং এই যে আমি স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি, দেখুন এটাই আমার স্বাধীনতার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ। আমরা সেই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, এবং আপনারা আসলে দেশটাকে বদলাতে চান ইতিবাচকভাবে, এবং সেটার শুরুটা এই ক্যাম্পাস থেকেই কেন নয়, এবং সেটির জন্যই আসলে সেই নির্বাচনে আপনারা প্রতিনিধিত্ব করবেন, লড়বেন। তবে একটা কথা তথ্য আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের এই বিশ্ববিদ্যালয়টা অসাধারণ, বাংলাদেশের গর্ব, এবং সেই গর্বের জায়গা থেকে খুবই আমরা দুঃখ বোধ করি যে 33 বছর ধরে সেখানে আসলে কোনো ধরনের এই যে জাকসু নির্বাচনটা সেটা আসলে বন্ধ ছিল। এবং সেখানে মজার যে তথ্যটা রয়েছে, মজার তথ্যটা এমন, আপনারা তো কেউই নয়, এমনকি আপনাদের শিক্ষকরা, তারাও যখন শিক্ষার্থী ছিলেন ঠিক তখনকার সময় মনে হয় এই জাকসু নির্বাচনটা হয়েছে। ফলে দীর্ঘ সময় আপনারা এই নির্বাচনী কালচার, অর্থাৎ একটি সঠিকভাবে গণতান্ত্রিক যে পদ্ধতি সেটা থেকে বঞ্চিত হয়েছেন। ইনি বলছিলেন যে আমি এখানে যখন বড় হয়েছে, কিংবা তার বড় হওয়া একটা রেজিমের মধ্যে, এই রেজিমের মধ্যে যে আসলে প্রতিবাদ করে টিকে থাকা যায় সেটা নিয়ে তখন সংশয়ে কাজ করেছে আপনারা সবার মধ্যেই হয়তো। তারপরেও আপনারা প্রতিবাদ করেছেন, এবং একটা দীর্ঘ প্রতিবাদের পরেই হয়তো একটা পরিবর্তন এসেছে। এর মধ্যেই নির্বাচনটা আসলো, 33 বছর পরে যে নির্বাচন, সেই নির্বাচনটার মধ্যে আপনারা কি দিতে চান? আমি একটু বৈশাখী আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। সেই নির্বাচনের মধ্যে দিয়ে কি দিতে চান? কেন আপনাকে ভোট দিবে এই অসাধারণ শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের? দেখুন, আমাদের সবার আসলে বোঝার চেষ্টা করা উচিত জাকসুর পরিসর বা ক্ষমতা কতখানি। জাকসু কেবলমাত্র শিক্ষার্থীদের জন্য। 33 বছর এই যে অ্যাডমিনিস্ট্রেশনে শিক্ষার্থীদের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না।
হ্যাঁ, হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় শিক্ষার্থীরা বেশ ভালো আছে, কিন্তু এখানে কিন্তু আমরা অনেক অনেক সমস্যা ফেস করেছি। আমি নিজেও একজন শিক্ষার্থী, আমরা সবাই এখানে শিক্ষার্থী। আমি একটা এক্সাম্পল দেই যে গতকাল যখন আমি একটা কারণে মেডিকেল, আমাদের যে নাপা সেন্টার আমরা বলি, যেতে হয়েছে, তো সেখানে মনে হলো মানে একটা অ্যাম্বুলেন্স আমি পাচ্ছি না যাওয়ার জন্য। তারপরে সেখানে পেইন কিলার আছে কিন্তু গ্যাস্ট্রিকের যে ইনজেকশন সেগুলা নাই, মানে এটা নাই, অ্যাম্বুলেন্সটাও নাই, আপনাদের অ্যাম্বুলেন্সটা অ্যাভেলেবল না, ওষুধগুলো নেই, বেসিক ওষুধগুলো নেই। তো আমার পেছনে একটা রাজনৈতিক দলের সমর্থন থাকার পরেও আমি যদি এতখানি স্ট্রাগল ফেস করি, আপনারা চিন্তা করেন যে এই ক্যাম্পাসে শিক্ষার্থীরা কি ধরনের স্ট্রাগল ফেস করে। আর হসপিটালের ব্যাপারটা কেন বললাম, সাভার, আমরা তো ঢাকার বাইরে, আমাদের কিন্তু খুব উন্নত মানের কোনো হাসপাতাল নেই এখানে। তো এত বছর পরেও কেউ হাসপাতালের কথাটা তুলেনি কেন? কারণ এই হাসপাতালে তো শিক্ষার্থীরা কি প্রবলেম ফেস করে সেটা তো আসলে প্রশাসনের বোঝার কথা না। তারপরে শুধু হাসপাতাল না, প্রত্যেকটা জিনিসে একাডেমিক যে সেক্টর বলেন, তারপরে জীবনযাত্রার মানের কথা বলেন, ক্যান্টিনের খাবার, এই বিষয়ে আসছি, কিন্তু আপনি আমাকে বলেন যে আপনাকে কেন ভোট দিবে? আমাকে কেন ভোট দিবে? আই এম ভেরি ক্লিয়ার যে জাকসু শুধু এবং শুধুমাত্র শিক্ষার্থীদের ম্যান্ডেট। আমি সেখানে শিক্ষার্থীদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে যাব। আমার একমাত্র লক্ষ্য হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর সঠিক জায়গায় পৌঁছে দেওয়া এবং আমাদের যে অধিকার সেটা আদায় করে নিয়ে আসা। আপনি তো হলে থাকেন, আপনার হলের খাবারটা আপনি ঠিকভাবে খেতে পারেন? না, একদমই না। হলের যে খাবারের মান, মানে এখানে আমাদের তো খাবারের ব্যালেন্স ডায়েট খুব জরুরি, যেহেতু আমরা উঠতি বয়সে আছি, পড়াশোনা আছে, তারপরে তো ব্যালেন্স ডায়েট, রাইট? এটা মনে হয় সবার জন্যই, তাই না? এক্স্যাক্টলি। একই অবস্থা। তো ব্যালেন্স ডায়েটের কথাই আমরা চিন্তা করতে পারছি না, কারণ খাবারের মানগুলো এত বাজে। বারবার আমরা জানাচ্ছি, প্রত্যেকটা দিনেই একবার করে হলেও প্রশাসনকে হয়তো বলা হয় যে খাবারের মান ভালো না, কিন্তু শিক্ষার্থীদের লিগ্যাল কোনো রিপ্রেজেন্টেশন না থাকার কারণে এগুলো কিন্তু প্রশাসন কানে নিচ্ছে না। কিন্তু যখন জাকসুটা হয়ে যাবে, যখন শিক্ষার্থীরা থাকবে রিপ্রেজেন্টেটিভ হিসেবে, তখন প্রশাসনের কোনো সুযোগ নেই এগুলো ইগনোর করার। ফলে আপনি খাবারের মানটা ভালো করবার জন্য কাজ করবেন। অবশ্যই। জি, ধন্যবাদ। আমি একটু ফিরতে চাই আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম আপনার কাছে, শিক্ষার্থী ঐক্য ফোরামের, এবং একই প্রশ্ন আপনার কাছে, কেন আপনাকে ভোট দিবে? তিনি বলছিলেন খাবারের মান উন্নয়ন করা এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটকে পরিপূর্ণ করতে চান তিনি তার কার্যক্রমের মাধ্যমে। আপনি কি করতে চান? প্রথমত হলো, আমরা তো আসলে বিশ্ববিদ্যালয়টাকে একটা আইডিয়াল স্টেট মনে করি, রাষ্ট্রের ভিতরে একটা আদর্শ জায়গা, যেখানে ফার্স্ট ক্লাস সিটিজেনরা বসবাস করে, সবাই শিক্ষিত, এবং আমরা সারা দেশে যে প্রবলেমগুলো দেখি, যে ক্লাস স্ট্রাগলগুলো দেখি, এগুলো বিশ্ববিদ্যালয়ে না থাকারই কথা, যেহেতু এটা একটা আইডিয়াল স্টেট। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে যেরকম খাবারের মানের সমস্যা, ট্রান্সপোর্টেশনের সমস্যা, মেডিকেল সমস্যা, একাডেমিক সমস্যা, সব সমস্যা আছে। এটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, যেটার কারণে আসলে মূলত সব সমস্যা, এখানে আসলে একটা ক্লাস স্ট্রাগল আছে। সেই ক্লাসের স্ট্রাগলটা সবচেয়ে বেশি করে এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডারটা, সেটা হলো শিক্ষার্থীরা। এই বিশ্ববিদ্যালয় মনে হয় গড়ে উঠেছে শিক্ষকদেরকে কেন্দ্র করে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মেডিকেলের কোনো সমস্যা হয় না, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের খাবারের কোনো সমস্যা হয় না, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে অটোনোমাস যে পাওয়ার, সেখানে সেই অটোনোমাস পাওয়ার চর্চা করতে কোনো সমস্যা হয় না। সকল সমস্যা শিক্ষার্থীদের। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই, সেটা হলো আমাদের যে ক্যাফেটেরিয়া, সেই ক্যাফেটেরিয়ার দুইটা ভাগ আছে, দোতলায় শিক্ষকরা খায়, নিচতলায় আমরা খাই। এরকম অহরহ নিউজ রিপোর্ট আছে যেখানে নিচতলার খাবারে মাছি পাওয়া যায়, নিচতলার খাবারে তেলাপোকা পাওয়া যায়, খাবারের ডাল আর হাত ধোয়ার পানির ভিতরে তফাৎ করা যায় না। কিন্তু আমার কয়েকবার সৌভাগ্য হয়েছে ছাত্রনেতা হওয়ার কারণে দোতলায় শিক্ষকদের সাথে বসে খাওয়ার। আমি যখন উপরে দোতলায় যাই, দেখি যে সেম বাবুর্চি, সেম স্টাফ, তারাই রান্না করতেছে, কিন্তু এই খাবারটা কত সুস্বাদু, সেই খাবারটা কত ফ্রেশ। আমরা মনে করি এই যে ক্লাস স্ট্রাগলটা শিক্ষক এবং শিক্ষার্থীদের, এইটা কমাইতে হবে সবার আগে। ক্ষমতার যে ভারসাম্যটা, এই ভারসাম্যটা আনতে হবে। আমাকে কেন ভোট দিবে এই জায়গাটা তো হলো, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানের পরে থেকে এটার সাথে জড়িত, ব্যাপারটা এরকম না। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসার পরে থেকে যতগুলো যৌক্তিক আন্দোলন হয়েছে, সেটা পরিবেশবাদী আন্দোলন, সেটা বিশ্ববিদ্যালয় ধর্ষণ বিরোধী আন্দোলন, সেটা সেই আওয়ামী রেজিমের আমলে ক্যাম্পাসে বসে সরকারের বিরুদ্ধে করা আন্দোলন, সব কিছুতে জড়িত ছিলাম, যেটার কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই পাওয়ার স্ট্রাগলটাকে খুবই কাছে থেকে ফেস করেছি। আমি জানি যে বিশ্ববিদ্যালয়ের কোন সিন্ডিকেটটা আসলে এই বিশ্ববিদ্যালয়টাকে নিয়ন্ত্রণ করে, সেইখানে আসলে শুধু খাবার, শুধু একাডেমিক, এগুলো চেঞ্জ করার চেয়ে কোনটাতে হাত দিতে হবে, এখানে আমার বোঝাপড়াটা ভালো মনে করি। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখেছে, তারা আসলে আমার প্রতি ভরসা রাখবে এবং আমাকে আসলে সেই জায়গাটাতে নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া, কেন আপনাকে শিক্ষার্থীরা ভোট দেবেন? আমার কাছে মনে হয় ভিপি এবং জিএস এই দুইটা পদে অ্যাকচুয়ালি তার নির্বাচিত
হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি যে কাজ করার জন্য ভীষণভাবে আগ্রহ রাখে। এবং এই ক্যাম্পাসে গত 5 বছরে আমি আসার পর শিক্ষার্থীদের কাছে সম্ভবত এটুকু ভরসা অর্জন করতে পেরেছি যে সৈয়দা অনন্যা ফারিয়া কোনো স্পেসিফিক পারপাস সার্ভ করে না, সে সহাবস্থানকে ভালোবাসে এবং সে যে কোনো মূল্যে শুধুমাত্র নৈতিকতাকে প্রাধান্য দিয়ে কাজ করে যেতে চায়। এবং অ্যাজ আ ল স্টুডেন্ট এটাকে বলতে চাই যে ক্যাম্পাসের প্রত্যেকটা স্টেক হোল্ডারের রাইট যেন ধরে রাখা হয়, কারো রাইট যেন ব্রিচ না হয়, সেই জায়গাটাতে আমি আসলে এনশিওরিটি দেবো। আরও একটা ব্যাপার যেটা বলতে চাই যে অ্যাজ আ ফিমেল আমি লক্ষ্য করেছি যে টোকেনিজমের মধ্য থেকে না আমরা এখনো বের হয়ে আসতে পারিনি, জুলাই আন্দোলনের পরেও না। কিন্তু অ্যাজ আ ফিমেল আমি আসলে নিজেকে ফিমেল কনসিডার না করে একজন হিউম্যান হিসেবে কনসিডার করেছি এবং স্বতন্ত্র হিসেবে যে দাঁড়িয়েছি, আমি আসলে এর মধ্য দিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে এই মেসেজ দিতে চাই যে স্বাধীনতা এসেছে এবং তোমাদের স্বাধীনতা এবং তোমাদের রাইট রক্ষা করার জন্য আমি আছি তোমাদের প্রতিনিধি হিসেবে। জি, ধন্যবাদ মোহাম্মদ মাজহারুল ইসলাম, সমন্বিত শিক্ষার্থী জোট। আপনার কাছ থেকে শুনতে চাই কেন শিক্ষার্থীরা আপনাকে ভোট দেবেন? দেখুন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন প্রথম বর্ষে এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন, তারা আসলে কিভাবে বের হতে চান, তারা আসলে একটা ভালো একাডেমিক এনভায়রনমেন্ট চান, প্লাস লিভিং এনভায়রনমেন্টকে খুব ভালো চান, এবং এই ক্যাম্পাসের আসলে অস্থিতিশীলতা কোনো প্রকার তার আসলে কমফোর্টকে হার্ম করে এই জিনিসটা আসলে চান না। তারা আসলে এই ক্যাম্পাসে এমনভাবে বের হতে চান তারা যেন একটা দক্ষ ম্যান পাওয়ার হিসেবে বের হতে পারেন তার ক্যারিয়ারের জন্য, এবং একই সাথে তার যেন সার্বিক কমফোর্টটা এনশিওর হয় এই পুরো একাডেমিক জায়গাটাতে। সেই জায়গাটাতে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এই সকল জিনিস আসলে ফুলফিল করার জন্য যে অধিকারের জায়গাগুলো থাকে, মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করার জায়গা, সেই জায়গায় আসলে মেনলি হার্মটা হয়। সেই জায়গায় অধিকারগুলো তারা বাস্তবায়ন কিংবা অধিকারগুলো তারা যথাযথভাবে পায় না, এই কারণে যে বিশ্ববিদ্যালয়কে যদিও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বলা হয়, কিন্তু এই স্বায়ত্তশাসনটা আসলে মূলত দেখা যায় শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীর যারা রয়েছে তাদের জন্য মেইনলি বেশি অ্যাপ্লিকেবল হয়। কিন্তু শিক্ষার্থীদের অধিকারের বেলায় যখন আসে, তখন বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ফলে যেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেই জায়গাগুলো অনুপস্থিত হয়ে যায়। ফলে দেখা যায় শিক্ষার্থীদের সামগ্রিক অধিকারগুলো হার্ম হয়। সেই জায়গা থেকে এই জায়গায় একজন নির্বাচিত প্রতিনিধির উচিত শিক্ষার্থীদের এই জাকসুর জায়গায় গিয়ে শিক্ষার্থীদের সেই রাইটসটাকে বাস্তবায়ন করার জন্য একটা দক্ষ ভূমিকা পালন করা। সেই জায়গা থেকে আমি আমার ব্যক্তিগতভাবে 2019 সাল থেকে আমার প্রথম বর্ষ থেকেই আমি এই ক্যাম্পাসের সাথে খুব ক্লোজলি এঙ্গেজ ছিলাম। আমি আমার যে কোনো নৈতিক যে আন্দোলনগুলো রয়েছিল, ধর্ষণ বিরোধী আন্দোলন, নিপীড়ন বিরোধী আন্দোলন, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন এবং একই সাথে পরিবেশ বিরোধী আন্দোলন, সবগুলো আন্দোলনের কাছাকাছি ছিলাম, এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক এবং সাংবাদিক যেই প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলোর সাথে খুব কাছাকাছি এঙ্গেজ ছিলাম। সেই জায়গা থেকে সিএমের মতো করে আমারও বলা লাগে যে আমি এই ক্যাম্পাসে আসলে কিভাবে আসলে এই ক্যাম্পাসটা ফাংশন করে এবং শিক্ষার্থীদের রাইটসটা আসলে কোন জায়গায় মেইনলি হার্ম হয় এবং সেই জায়গাটাগুলো নিয়ে কাজ করার ব্যাপারে আমরা কনসার্ন থাকার জায়গা রয়েছে। আমার কাছে মনে হয় সেই জায়গা থেকে এই ক্যাম্পাসের স্টুডেন্টরা বেনিফিটেড হতে পারে আরও একটা কারণে, যেটা হলো আমি আমার যেই স্বচ্ছতার জায়গাটা অনেক বেশি সলিড, এবং আমি মনে করি আমার কাছে শিক্ষার্থীদের যে কমিটমেন্টটা রয়েছে সেই কমিটমেন্টটা আমি যদি কমিটমেন্ট ফুলফিল করতে না পারি, সেই জায়গাটা আমার জন্য অনেক বড় ব্যর্থতার। তো সেই জায়গায় আমি মনে করি শিক্ষার্থীরা সেই জায়গা থেকে আমার যেই গুড ইন্টেনশন, সেই গুড ইন্টেনশন ক্যারি করার ক্ষেত্রে আমাকে সমর্থন দেবেন। আপনাকে শরণ এহসান, আপনার কাছ থেকে শুনতে চাই কেন শিক্ষার্থীরা আপনাকে সমর্থন জানাবে? বিশ্ববিদ্যালয় আমি মনে করি একটি রাষ্ট্রের ক্ষুদ্র একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ নামক রাষ্ট্র 71-এ জন্মগ্রহণ করলেও আমি মনে করি যে আসলে বাংলাদেশের এই অঞ্চলে যারা বাস করে তাদের আসলে রয়েছে হাজার বছরের ইতিহাস, সমৃদ্ধ রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ইতিহাস। আমি নিজে একজন সংস্কৃতি কর্মী। আমি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি হিসেবে নানান সময়ে বিশ্ববিদ্যালয়ের যুক্তিযুক্ত আন্দোলনগুলোতে থেকে নেতৃত্ব দিয়েছি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে ছিলাম এবং সামনেও থাকব। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই বিশ্ববিদ্যালয় যে একটি রাষ্ট্রের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি আসলে কিভাবে ফাংশন করে, আমাদের ঐতিহ্যিক এই মানুষগুলো আসলে রাষ্ট্রের বাইরে না, রাষ্ট্র কাঠামো থেকেই যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমরা পড়তে আসি, সো আমাদের ছোটোবেলা থেকে বেড়ে ওঠা, বড় হওয়া এবং সামনের দিনে যে ভবিষ্যৎ চিন্তা, সেটা আসলে আমাদের রাষ্ট্র কাঠামোর সাথে ভীষণভাবে যুক্ত। আমি যেহেতু একজন সংস্কৃতি কর্মী, আমি এই পলিটিক্যাল কালচারাল জায়গা থেকে আসলে সবসময় চেষ্টা করেছি যে মানুষের জন্য কাজ করতে, শিক্ষার্থীদের জন্য কাজ করতে, সামনের দিনেও সেটা জারি রাখতে চাই। এবং আমি মনে করি যে আসলে অন্য দুজন ছাত্রনেতা যেভাবে বললেন যে আসলে ক্যাম্পাস কীভাবে ফাংশন করে কিংবা ক্যাম্পাসে শিক্ষার্থীরা কোথায় হার্ম হয়, আমি মনে করি এর বাইরে যেও ক্যাম্পাসের শিক্ষার্থীদের দায়িত্ব কিংবা শিক্ষার্থীরা আসলে নির্ধারণ করতে পারে যে ক্যাম্পাসের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেই জায়গাটা গড়ে তোলার জন্য যে
সংস্কৃতি চর্চা, সেই চর্চাটা আসলে আমি করি এবং সামনের দিনেও জারি রাখবো। আমি মনে করি সেই জন্যই আসলে ক্যাম্পাসের কিংবা রাষ্ট্রের কালচারাল পলিটিক্যাল এনভায়রনমেন্ট আরও বেটার করে কিভাবে শিক্ষা ও গবেষণার জায়গায় বিশ্ববিদ্যালয়টাকে দেশের মধ্যে এবং দেশের বাইরেও পরিচিত করা যায় এবং উন্নত একটা আদর্শিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা যায়, সেটা নিমিত্তে আমি কাজ করব। বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার আছেন, আমি মনে করি যে এই কারণেই আমাকে ভোটাররা ভোট দিবেন। শব্দ শুনলাম, যেই শব্দটা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, যদিও অনেকক্ষণ পরে একজন প্রার্থী একটা কথা বললেন, আমি সেটা নিয়ে পরে কথা বলছি। আমি একটু ফিরতে চাই জাহিদুল ইসলাম ইমন, সংসপ্তক পর্ষদ থেকে যিনি লড়ছেন। কেন আপনাকে শিক্ষার্থীরা সমর্থন জানাবেন? আমার কাছে অনেকগুলো কারণ আছে বলার। আসলে ইশতেহার যদি আমরা লিখতে বসি তাহলে বিশ্ববিদ্যালয়ের এত বেশি সমস্যা, এত শত সহস্র সমস্যা, আমরা হয়তো কয়েক রিম কাগজ শেষ করে ফেলা যাবে শুধুমাত্র ইশতেহার লিখে। কিন্তু আমরা আসলে যেটা দেখতে পাই যে বর্তমান যে গণতান্ত্রিক সিস্টেম, সেই সিস্টেমে একজন প্রার্থী যখন জয়ী হয়ে আসে তখন তাকে আর ধরাছোঁয়ার মাঝে দেখা যায় না। সে একদম নিজেকে অন্যরকম একটা সুপিরিয়রিটির মধ্যে নিয়ে যায় এবং সেই জায়গা থেকে সে নিচে এসে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে যে গণতন্ত্রের যে সে ম্যান্ডেট দিয়েছে সেটা পূরণ করবে সেটা থাকে না। এবং নানান অলিক ইশতেহারও আমরা দেখতে পাচ্ছি। সেগুলোর বাহিরে আমার ইশতেহার দেওয়ার মতো একটা কথাই আছে যে বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করে তাহলে মূল যেই গণতন্ত্র, সেই গণতন্ত্র আমি ভোটের চেয়ে বেশি দেখাবো আমার কার্যক্রমে। অর্থাৎ প্রত্যেকটি কার্যক্রমে আই উইল ট্রাই টু এঙ্গেজ দেম এবং তাদেরকে অধিকাংশের মতামতের ভিত্তিতেই আমি ফুটস্টেপ ফেলবো এবং প্রত্যেকটি কার্যক্রমের অন্যতম অংশীদার থাকবে অধিকাংশ শিক্ষার্থীরা। জি, গণতান্ত্রিক ব্যবস্থাকে আপনি আরো জীবিত করতে চান, আরো সজীব করতে চান, তাই তো? অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থাটা শুধুমাত্র নির্বাচিত করার ক্ষেত্রে না, সেটা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও জারি থাকা জরুরি। শাকিল আলী, আপনার কাছ থেকে শুনতে চাই, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন পরিষদের থেকে আপনি লড়ছেন, কেন শিক্ষার্থীরা আপনাকে ভোট দেবেন? ধন্যবাদ। আচ্ছা, জাকসু হচ্ছে এমন একটি জায়গা, আমার একটা জায়গা, যে জায়গা হচ্ছে আমি মনে করি সে জায়গায় শুধুমাত্র একটি নির্দিষ্ট দল, নির্দিষ্ট ধর্ম, নির্দিষ্ট বর্ণ বা নির্দিষ্ট গোষ্ঠীকে ছাড় করার জন্য না। জাকসু হচ্ছে এমন একটি জায়গা, এটি সকল ধর্ম, সকল মত, সকল দলের মানুষকে কী করতে হবে, একই সূত্রে গাঁথতে হবে। সে জায়গা থেকে আমি মনে করি যে আমি কোনো দলের লেজুবৃত্তি করি না। আমার ওপরে এমন কোনো মহল নেই যে মহল আমার ডিসিশন মেক করে দিবে। আপনি যদি মনে করে দেখেন, আজকে যে যারা আছেন বিভিন্ন দলের সাথে ইনভলভ আছেন, তারা আমরা দেখছি যে তাদের যে প্যানেল ঘোষণা হয়েছে সেখানে আমরা দেখছি যে পোস্টগুলো যেগুলো আছে, এই পোস্টে কে কোন পদে দাঁড়াবে, তাদের পেছনে ইনভেস্টমেন্ট, তাদের পেছনে লোকবল, সবগুলো নির্ধারণ করছে, ওপর থেকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে। তাহলে যে প্রার্থী এখানে জাকসুর প্রতিনিধিত্ব করতেছে এবং একটা জায়গায় আসবে, তারা যে আমার ডিসিশন মেক করবে এটা কি করতে পারবে কিনা? আমি মনে করি আমি একজন স্বতন্ত্র মানুষ, আমি কোনো পলিটিক্যাল, আমার কোনো মাদার নাই, কোনো ফাদার নাই। আই উইল মেক মাই ডিসিশন, আমি নিজে থেকে ডিসিশন মেক করবো এবং আমি শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার সাথে আমার যে চাওয়া পাওয়ার, আমার যে এই কাজের কর্ম ইৎসফিহা, এটাকে একটা ঐক্যতান করবো। সো এই জায়গা থেকে আমি মনে করি যে শিক্ষার্থীর চাওয়া পাওয়ার সাথে আমার চাওয়া পাওয়া আর একটা যদি মিল আছে এবং আমি বিশেষ করি তাদের নিয়ে আমি কাজ করবো। সেই জায়গা থেকে বিশেষ করি যে গণঅভ্যুত্থানেও ছিল এবং সেই মিলটা গণঅভ্যুত্থানে যেমন করে ছিল সেটা কি এখনো তেমন করি? হ্যাঁ, আপনি জানেন যে আমি কোনো সমন্বয়ক ছিলাম না, বা সে সময় আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে তাদের সাথে আন্দোলনে যুক্ত ছিলাম। এবং তার পরবর্তী সময় আপনি দেখেছেন যে সে সময় আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম, প্রায় আমার যে সে সময় প্রায় আমার শরীরে প্রায় 80 থেকে 90টা স্পিন্টার লাগে এবং আমি আইসিইউতে ছিলাম। সে জায়গাতে আমি প্রায় ভাবছিলাম হয়তো মারাই যাবো। সে জায়গা থেকে আমি যখন ফিরে আসলাম সেখান থেকে, আমি যে সাধারণ শিক্ষার্থীর কাতারে ছিলাম আমি এখন সেই কাতারেই আছি। সো আমি এখন অসাধারণ হয়ে যাই নাই। সে জায়গা থেকে আমি মনে করি যে আমি জনতার কাতারে ছিলাম, সেই জায়গাতে আসি এবং তাদের জন্য লড়াইটা যে করেছি, এই লড়াইটা আমি তো চালিয়ে যাবো। সো আমি মনে করি সাধারণ শিক্ষার্থীরা আমার পাশে থাকবে ইনশাল্লাহ। জি, নিশ্চয়ই আপনাদের জন্য অনেক শুভাশিস। তবে আমার অনেকগুলো তথ্য আপনাদের কাছে শেয়ার করার বাকি আছে। যে 25টি পদ, 179 প্রার্থী, ভিপি 10 জন এবং জিএস প্রার্থী হিসেবে রয়েছেন 9 জন, 21টি হল সংসদ নির্বাচনে 102 প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বাস্তবতা 63 পদে কোনো প্রার্থী নেই। এবং এই যখন অবস্থা, আমি একটু পেছনে যেতে চাই। একটা সময়, দীর্ঘ সময় ধরে বিশেষ করে ছাত্রলীগের একক আধিপত্য, গেস্ট রুম কালচার, গণরুম সংস্কৃতি এবং আপনাদের যে র্যাগের যে সংস্কৃতি, বিশেষ করে জাহাঙ্গীরনগর বললেই মনের মধ্যে যে একটা ভয়, র্যাগের যে সংস্কৃতি সেটি, এবং একই সাথে এই সংকটগুলোর মধ্যে একদম যেই ছেলেটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি এখানে পড়াশোনা করতে আসেন, তাকে একটা আমরা বলি যে বাংলাদেশের অধিকাংশ পরিবার হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার, এবং সেখানকার থেকে যেই সন্তানরা উঠে আসেন বিশ্ববিদ্যালয়গুলোতে, তাদেরকে নানান ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়, সংকটের মধ্য দিয়ে যেতে হয়, সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়।
এবং সেইটির ক্ষেত্রে একটি অর্থনৈতিক সংগ্রাম সংকটও কিন্তু জড়িত। আমার এবারের প্রশ্নটি আপনাদের সকলের জন্য উন্মুক্ত, যিনি আগে হাত তুলবেন তিনি আসলে উত্তরটি দিতে পারবেন। আমরা বলি যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে, শুধুমাত্র এখানে না, বিশ্ববিদ্যালয়গুলোতে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেটি হওয়ার কথা সেটি হয় না, মানে পড়াশোনা, গবেষণা, এটি বাদে আসলে সবই হয়। বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল এই বিষয়গুলো বেশি। আপনারা শিক্ষার্থী হিসেবে সেই শিক্ষার্থীদের পড়াশোনা নিশ্চিত করা, শিক্ষার্থীদের গবেষণা নিশ্চিত করতে কি করবেন, কি পরিকল্পনা আছে? নিশ্চয়ই এটি খুবই জরুরি এবং সেটির ক্ষেত্রে আপনারা প্রশাসনিকভাবে প্রশাসনকে চাপও দিতে পারেন। আপনাদের এখানে একটি গবেষণা কেন্দ্র রয়েছে, কিন্তু আপনি কবে গিয়েছেন সেই গবেষণায়? নিজের কাছে প্রশ্ন করেছিলেন গবেষণা কেন্দ্রতে কবে গিয়েছিলেন? আছে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর, আপনি আগে বলবেন। জি, সৈয়দা অনন্যা ফারিয়া আগে বলবেন। জি, এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে জাহাঙ্গীরনগরের যে ভর্তি পদ্ধতি, সেখানে কিন্তু আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি যে দেশের সবচেয়ে সেরা মেধাবীরাই জাহাঙ্গীরনগরে এসে ভর্তি হয়, মানে সেরা মেধাবীদের মধ্য থেকেই আমরা জাহাঙ্গীরনগরে পাই। কিন্তু আমরা আসলে র্যাঙ্কিংয়ে সেভাবে এগিয়ে নেই। তার কারণ হচ্ছে যে আমরা অনেক রকম সিন্ডিকেটের শিকার। এখানে সত্যিকার অর্থে ল্যাব অ্যাসিস্ট্যান্স বা গবেষণা ক্ষেত্রে আমরা যে সাপোর্টগুলো পাওয়ার কথা সেগুলো আমরা ঠিকঠাক করে পাচ্ছি না। তো গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি আসলে একটা বড় ইস্যু, এবং জাকসু যে ব্যাপারটাকে উন্মুক্ত করে দিয়েছে তা হলো আমরা যেই প্রতিনিধিত্ব করি আমরা কোনোভাবে শিক্ষার্থীদেরকে কোনো কিছু প্রোভাইডের মধ্য দিয়ে আর তাদের কোনো ইজারা নিয়ে নিতে পারবো না, এইটা আমি বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষকদের যে সিন্ডিকেটের কথা আমার বন্ধু সিয়াম বলছিল, সেই সিন্ডিকেটের পরিবর্তে শিক্ষার্থীদের হাতকে শক্তিশালী করে তোলা এবং জবাবদিহিতার যে জায়গা, আমরা ক্লাস করি, আমরা সেশন জটে পড়ি, কেন আমার একাডেমিক ইয়ার নষ্ট হয় এবং কেন আমি এই ক্যাম্পাসে আসার পরে যখন একটা ক্যারিয়ারে ঢুকবো আমি ঠিক ফুল সাপোর্টটা আমার ক্যাম্পাস থেকে পাই না। যেটা বলা হয়ে থাকে জাবিয়ান বন্ডিং খুব দারুণ, আমরা ইনফর্মালি একজনকে সাহায্য করি, কিন্তু আমি আশা রাখছি যে স্বপ্ন দেখছি, যে প্রতিনিধিত্ব করতে চাচ্ছি, সেই স্কোপ যদি পাই তাহলে এই ক্যাম্পাসের যে প্রসিডিওর সিস্টেমেটিক্যালি এটাকে অ্যাড্রেস করব, যেন ক্যাম্পাসটা উচ্চশিক্ষার জন্য, গবেষণার জন্য একটা আদর্শ প্রতিষ্ঠান হয়ে ওঠে। আমরা বুয়েটকে যেভাবে দেখি জাহাঙ্গীরনগরও তেমনই হয়ে উঠবে। জি, আর কেউ বলবেন এখানে? জি, মোহাম্মদ মাজহারুল ইসলাম। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে গবেষণামুখী শিক্ষা আরও বেশি এনহান্স করা কিংবা গবেষণামুখী একটা প্রক্রিয়া নিয়ে যাওয়ার আগে যে জিনিসটা জরুরি সেই জিনিসটা হলো এই ক্যাম্পাসের যারা আসলে আমাদেরকে গবেষণার দিকে গাইড করবেন কিংবা যারা আসলে এই গবেষণার জায়গাটা আমাদেরকে ইন্ট্রোডিউস করবেন, খুব ভালোভাবে প্রডিউস করবেন, সেই জায়গায় শিক্ষকরা। আমার কাছে মনে হয় শিক্ষকদের যেই নিয়োগ পদ্ধতি রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেই নিয়োগ পদ্ধতির স্বচ্ছতাটা আরও বেশি জরুরি, অনেক বেশি জরুরি। নিয়োগ পদ্ধতির স্বচ্ছতা আসলে তারপরে কি হবে, আমাদের একাডেমিক পরিবেশে শৃঙ্খলা আসবে। একাডেমিক পরিবেশের শৃঙ্খলাটা জরুরি। টিউটোরিয়াল পরীক্ষা কিংবা ফাইনাল এক্সাম, ক্লাস পরীক্ষাগুলোর যথাযথ রুটিন, একটা একাডেমিক ক্যালেন্ডার, এই দুইটাকে যখন আসলে ভালোভাবে কোলাবোরেট করা যাবে তখন শিক্ষার্থীরা আসলে ক্লাস ফাঁকি দেওয়া কিংবা আসলে টিউটোরিয়াল পরীক্ষায় চিটিং করা, এই জায়গাগুলো থেকে সরে আরও বেশি একাডেমিক হবে। তখন একাডেমিক হলে তখন তাদের জন্য গবেষণামুখী যে বরাদ্দ বৃদ্ধি করা, সেগুলো শিক্ষকরা আসলে উদ্বুদ্ধ হবেন, শিক্ষার্থীরাও সেই পরিবেশকে আসলে প্রভাবিত করবেন এবং একই সাথে এই গবেষণা বরাদ্দ বৃদ্ধি কিংবা বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন, তাদের গবেষণামুখী যে আমাদের একটা বড় গবেষণা একটা সেক্টর রয়েছে, জায়গা রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে, সেটার আসলে ইউটিলাইজেশন আমার কাছে মনে হয় তখনই গিয়ে আসলে খুব ভালো হবে। কিন্তু আমি যদি আসলে সরাসরি গবেষণা বরাদ্দ বৃদ্ধি করে দেই কিন্তু একাডেমিক কালচারটা পরিবর্তন না হয়, আমার মনে হয় না গবেষণা বৃদ্ধি খুব বেশি এফেক্টিভ হবে। আর কেউ? জি, শরণ, তারপরে হচ্ছে আমি বৈশাখীর কাছে আসছি। আমাদের এই অঞ্চলে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বেশিরভাগই শিক্ষানীতি অনুযায়ী পাশ্চাত্যের শিক্ষানীতি অনুসরণ করে চলে। তবে আমি বলবো যে আসলে আমাদের এই অঞ্চলে ভারতবর্ষে অনেক পুরনো বিশ্ববিদ্যালয় ছিল যেখানে গুরুমুখী শিক্ষা চালু ছিল। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগের অস্বচ্ছতার কারণে গুরুমুখী শিক্ষা ব্যবস্থা সম্ভব হচ্ছে না। গুরুমুখী শিক্ষা ব্যবস্থা সম্ভব না হওয়ার কারণে শিক্ষক এবং ছাত্রের মধ্যে প্রভু এবং দাসের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এই যে এই কলিউশনটা সামগ্রিক কাঠামোটাকে নষ্ট করছে। আমি মনে করি যে আসলে এই যে একটা প্রবলেমকে আপনি আইডেন্টিফাই করে যদি সলভ করতে চান তাহলে আসলে হবে না। সমস্ত প্রবলেমটা আইডেন্টিফাই করে যদি আপনি সলভ করেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশটাকে যদি শিক্ষা ও গবেষণামুখী করতে পারেন
তবেই আসলে গুরুমুখী শিক্ষার মধ্য দিয়ে আসলে সামনের দিনে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে একটা আদর্শ গবেষণা ও শিক্ষাধর্মী একটা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা সম্ভব। পথ চলাটা ঋদ্ধ হবে। বৈশাখী, আপনার মতামত ছোট করে। আমি আমার সহযোদ্ধাদের সাথে একমত। শিক্ষার মান নিশ্চিত করতে প্রথমেই যেটা করতে হবে শিক্ষকদের মান নিশ্চিত করা। আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় বলেন, যে নিয়োগ পদ্ধতি নিয়ে কোনো স্বচ্ছতা নেই। শুধু নিয়োগ পদ্ধতি না, শিক্ষাক্ষেত্রের প্রত্যেকটা কার্যক্রমে কোনো স্বচ্ছতা নেই। আমাদের সবার ফার্স্টে ট্রান্সপারেন্সিটা থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, যেটা শিক্ষার্থীরা জানবে। সেই ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি অনেকভাবে নিশ্চিত করা যায়। নিয়োগ কিভাবে হচ্ছে, আর নিয়োগের ক্ষেত্রে কোন ক্রাইটেরিয়াগুলো মেনটেন করা হচ্ছে, সেখানে কি কোয়ালিফিকেশন দেখা হচ্ছে, কি ধরনের কোয়ালিফিকেশন, শুধু কি সিজিপিএ নাকি তার শিক্ষার্থীদের কাছে কানেক্ট করতে পারে কিনা, বা শিক্ষার্থীদেরকে কিভাবে পড়াতে পারে, গাইডলাইন দিতে পারে, সেগুলোর যোগ্যতা কতখানি, সেগুলো দেখতে হবে। তারপরে যেটা অ্যাকাউন্টেবিলিটি নাই আমাদের কোনো। দেখা যাচ্ছে কি কোনো ক্ষেত্রেই বড় বড় ক্ষেত্র থেকে ছোট ছোট জিনিসে কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি নাই। সেটা কাদের নাই? শিক্ষকদের নাই, শিক্ষার্থীদের কাছে। শিক্ষার্থীদেরকে গ্রেডিং করার সিস্টেম আছে, বাট শিক্ষকদের মান কতটুকু সেটা কি শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয়? আপনারা সেই সিস্টেমটা চালু করবেন? অবশ্যই চালু করব, অবশ্যই সেটা নিয়ে আমরা কাজ করব। এছাড়াও আমরা দেখা যায় যে ক্লাসে অনেকে ঢাকা থেকে আসছে, ঢাকা থেকে আসে একটাই ক্লাস আছে, ঠিক আছে আসলাম, আসার পরে দেখে যে ক্লাসটা ক্যান্সেল। এই যে এখানেও কিন্তু অ্যাকাউন্টেবিলিটি নাই। কিন্তু একজন শিক্ষার্থী যদি কোনো কারণে লেট করে ঢোকে, তার কিন্তু অ্যাকাউন্টেবিলিটির সিস্টেম হচ্ছে তার অ্যাটেন্ডেন্সটা কেটে দেওয়া হচ্ছে। তাহলে শিক্ষকদের ক্ষেত্রে কি স্টেপ নেওয়া হবে? আর এছাড়াও আরও যেসব প্রবলেম আছে, একাডেমিক সেশন জ্যাম, দেন হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেম, একটা সিস্টেম আছে। তো অ্যাটেন্ডেন্স সিস্টেমটাও রিলেটেড, যে শিক্ষার্থীরা ক্লাসে আসতে চায় না, কেন আসতে চায় না? আমার তো মনে আছে যখন আমাদের সেকেন্ড ইয়ারে আমাদের একজন স্যার ছিলেন, উনি আমাদের 8টা বাজে ক্লাস দিতেন, আমরা 7:30 থেকে এসে বসে থাকতাম, উনি কখন আসবেন, আমাদের কখন পড়াবেন। তো আমার মনে হয় যে এক্ষেত্রেও শিক্ষার্থীদের শিক্ষকদের কোয়ালিটি নিশ্চিত করতে হবে। এছাড়াও যেটা আছে, একটা সম্পূরক প্রশ্ন না করলেই নয়, যারা প্রভাবশালী রাজনীতির মধ্যে অংশে থাকেন তারা অনেকটা সময় শিক্ষার্থীদেরকে বাধ্য করেন তাদের কার্যক্রমে যুক্ত করবার জন্য। আপনারাও কি তাই করবেন এবং ভবিষ্যতে সেই সুযোগ খুবই কখনোই না রয়েছে? এই সুযোগ কখনোই নেই। আপনারা যেটা বলছেন সেটা ছাত্রলীগের কালচার। আমরা 24-এ ছাত্রলীগের এই কালচার মাটি দিয়েছি আমরা শিক্ষার্থীরাই। এখন আমরা শিক্ষার্থীরা অ্যাডমিনিস্ট্রেশনের সেই রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাব, যেন এই কালচার শুধু আমার দল না, কোনো দলই যেন তৈরি করতে না পারে, কারণ সেখানে আমরা শিক্ষার্থীদের, আমরা আর কারো না। 33 বছর যখন রাজনীতিটা হচ্ছিল না, জাকসু নির্বাচনটা হচ্ছিল না, সেই 33 বছরের যে দায়, সেটা কি আপনার দলের উপরেও বর্তায় না? আপনি কি মনে করেন না? আমার দল যখন ক্ষমতায় ছিল, বা জাকসুতে যদি আমার দলের আপনি ইতিহাস দেখেন, ডাকসু প্রথম জাকসুতে ছাত্র দল কিন্তু জয়ী হতে পারেনি। তারপরেও দেখবেন তার আফটার যে রিয়াকশনটা, যখন আমরা জয়ীদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছি, সেটা কিন্তু শিক্ষার্থীদের কাছে প্রচুর গ্রহণযোগ্য ছিল। ডাকসু কোনো ক্ষেত্রেই ছাত্র দলের কোনো বাজে, ছাত্র দলের ইতিহাস খুবই গৌরবোজ্জ্বল। তো ডাকসু সেটা যখন হয়নি 33 বছর ধরে, আমরা তো চাইনি যে হবে না, আমরা চেয়েছি হোক, কজ আমাদের যে হিস্ট্রি যেটা বলে, আমরা ডাকসুতে বা যে কোনো শিক্ষার্থী সংসদে আমাদের ইতিহাস খুবই উজ্জ্বল, আমরা সেটা ফিরিয়ে আনতে চাই। তো সেক্ষেত্রে ইতিবাচকভাবে ফিরিয়ে আনতে চাই। তো সেক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। বাংলাদেশে অনেক ধরনের শক্তি আছে, এই যে ডাকসু এটা ন্যাশনাল পলিটিক্সের পার্ট। এমনকি এখন যখন ডাকসুর একটা রব শুরুতে উঠেছিল, তখনও কিন্তু আমরা করতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি বাধ্য করছেন যে একটা জায়গা থেকে যখন এটা ন্যাশনাল পলিটিক্সের পার্ট হয়ে যায়, তখন কি আপনি স্বাধীনভাবে শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারবেন, নাকি আবারও প্রভাবিত হবেন তাদের মাধ্যমে? কোনোভাবেই প্রভাবিত হব না, কজ জাকসুর যে ম্যান্ডেট, আমি বারবার বলছি, সেটা শিক্ষার্থীদের। আমি সেখানে শিক্ষার্থীদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাচ্ছি। আমি যেটা করতে পারি, আমার দলীয় যে আদর্শ, এই যে আপনি একাডেমিক্সের কথা বললেন না, 31 দফার মধ্যে আমাদের আছে যে ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার, আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে, সেটা কিন্তু বলা যায় অকার্যকর। আমি আসলে আমার দলীয় যে আদর্শ, সেই অনুযায়ী ল্যাঙ্গুয়েজ সেন্টারটা ইমপ্রুভ করব। সুতরাং দল থেকে কোনো বাধার প্রশ্নই আসে না, কারণ আমি এখানে শিক্ষার্থীদের হয়ে লড়ছি। আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম আগে হাত তুলেছিলেন, আমি একটু শেষ করে নিই। জি। আচ্ছা, প্রথমত হলো যে
যতগুলো প্রবলেমের কথা বলছেন প্রত্যেকটাকে আসলে আপনি যদি ডিকন্টেক্সচুয়ালাইজ করে ফেলেন এগুলো সমাধান করতে পারবেন না, কারণ আপনি আসলে একটা পিতলকে যতই পেটান সে তো আসলে সোনা হইতে পারবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আসলে পিতল হিসেবে ভর্তি করা হয়, এখন তাদেরকে আসলে আপনি যতই পেটান তারা আসলে সোনা হিসেবে সার্ভিসটা দিতে পারবে না, কারণ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে নিয়োগ সিস্টেম সেই নিয়োগ সিস্টেমে আসলে এখানে যতটা না শিক্ষক ভর্তি করা হয় তার চেয়ে বেশি ভর্তি করা হয় এইটা যে ওই শিক্ষক আসলে যে শিক্ষক ভর্তি করাচ্ছে তাকে আসলে ভোট দিবে কিনা, তাকে সিন্ডিকেটে পাঠাবে কিনা, তাকে আসলে সিনেটে পাঠাবে কিনা। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে আসলে আপনি আগেই যদি একদম যারা আসলে গবেষণাটা করে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে কর্মঘণ্টা মানে তার ক্লাস নেওয়া এবং তার গবেষণা দুইটা মিলেই তো তার কর্মঘণ্টা। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমার কাছে এরকম ডাটাবেজ আছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তার নিজের ডিপার্টমেন্টে তার কোর্সে এক বছর যেখানে 50টা ক্লাস নেওয়ার কথা সেখানে ক্লাস নেয় 8টা, সেম শিক্ষক যখন নর্থ সাউথে বা বিউপিতে পড়ে সেখানে ক্লাস নেয় 80+। তার মানে আপনি এইরকম শিক্ষকদেরকে যখন আপনি বিশ্ববিদ্যালয়ে রাখবেন তখন আপনি যতই গবেষণার কথা বলেন, যতই আসলে আপনি একাডেমিক সংস্কারের কথাবার্তাগুলো বলেন তাদের দ্বারা সম্ভব না। যেমন এই জাস্ট 10 সেকেন্ড শেষ করবো, সেটা হলো এই বিশ্ববিদ্যালয়ের এই যে আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যখন গবেষণার কথা বলতে তখন আমরা অনেক নিউজ পাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে জার্নালে যে গবেষণা করে সেগুলো প্ল্যাগারিজমে ভরা, মানে তারা আসলে এখানে নকল করে। আমি জাস্ট লাস্ট আলোতে শেষ একটা রেসপন্স করি, সেটা হলো যে তারা বলছে যে তারা সেই গৌরবোজ্জ্বল ইতিহাস ফেরত আনতে চায়, কিন্তু 92-তে যখন জাকসু বন্ধ হয়েছে সেই 92 এর পরে 33 বছর জাকসু বন্ধ হওয়ার ইতিহাসটাও ছাত্র দলের সাথেই জড়িত, যারা মারামারি করে শিক্ষক ক্লাবে হামলা করে তারপরে আসলে জাকসু বন্ধ করে দিয়েছিল। আমরা মনে করি যে সেই ইতিহাস তারা ফেরত আনবে না, সেই ইতিহাসের দিকে তারা আসলে যাবে না। আচ্ছা, আমরা 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 আমাদের হাতে আমাদের খুবই কম সময় রয়েছে, এক বাক্যে প্লিজ, এক বাক্যে। জি, এক বাক্যে একটু সময় নেই, এক মিনিট সময় নেই। বিষয় হচ্ছে আসলে এই একাডেমিক প্রবলেমটা খুবই রিয়েল প্রবলেম। এটা শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না যে এখানে পড়াশোনা ছাড়া সব চলে, এটা পুরো বাংলাদেশ, আমি সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সর্বশেষ মানে এই গ্লোবালাইজেশনের মধ্যে সর্বশেষ বাংলাদেশের কন্ট্রিবিউশন হচ্ছে এই খাবার স্যালাইনটা, তারপর থেকে আর পুরো ওয়ার্ল্ডে আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই জি মোটামুটি। আর বর্তমান যেই টেকনোলজির এরা চলছে সেটাতে তো আমরা কোপ আপ করার জন্য, সেটাতে তো আমরা আমাদের কোপ আপ করার জন্য কিছু কন্ট্রিবিউশন তো দূরে, কোপ আপ করার জন্য আমাদের আরও 100 বছর লাগবে মিনিমাম। সেই জায়গা থেকে একজন জাকসু নির্বাচিত জিএস এর কাছে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিস্থিতি চেঞ্জ করে ফেলার যেই ইয়েটা মানে আশাটা, এটা অলিক আশা। এটা থেকে সাধারণ শিক্ষার্থীদেরকেও বলবো বের হয়ে আসতে, কেউ যদি এ ধরনের ইশতেহার দেয় তাহলে বুঝবেন যে ও পরে ডিচ মারবে আপনাদের সাথে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের হাতে একদম যেহেতু কম সময় রয়েছে, মাঝার কি 10 সেকেন্ডে শেষ করতে হবে, কিন্তু একদমই 10 সেকেন্ড। আচ্ছা, যেহেতু সকল ডেভেলপমেন্ট আসলে শিক্ষার্থীদের অধিকারের জায়গায় নিশ্চিত করার সাথে সম্পর্কিত, সর্বশেষ জাকসু বন্ধের কারণটা যে আসলে যে রাজনৈতিক দলের কারণে, তারা যেন এবার নতুনভাবে যে 33 বছর পর জাকসু শুরু হয়েছে, প্রতি বছর পর পর যেন জাকসুতে বাধা তৈরি না হয় কোনো রাজনৈতিক দল, সেটা আসলে আমরা নিশ্চিত করতে হবে। এবং আমার শেষ ধাপের প্রশ্ন আপনাদের সবার কাছ থেকে, সৈয়দা অনন্যা ফারি, আপনাকে দিয়ে আমি শুরুটা করছি। 3টি বিষয় আপনারা অনেকগুলো কথা বলেছেন, সেটার মধ্যে থেকে সারমর্ম যদি টানি যে এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা দারুণ সিন্ডিকেট কাজ করে এবং সেই সিন্ডিকেটকে চেইন হিসেবে মেনটেন করে হচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এবং প্রশাসনকে আসলে নানানভাবে প্রভাবিত করে রাজনীতি। ফলে সেই যে চেইন, এত বড় শক্ত চেইন, সেটি আপনি ভাঙতে পারবেন কিনা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের নারীরা যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা বলছেন তারা আসলে ভীত সন্ত্রস্ত বিকজ অফ ট্যাগিং। এই বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে আলাদাভাবে ট্যাগিং দেওয়া হয়, ট্যাগিংয়ের কারণে হচ্ছে তারা এই নির্বাচনে কিংবা উন্মুক্তভাবে কথা বলতে পছন্দ বোধ করে না, স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সেটি নিশ্চিত করবেন কিনা। এবং একটা ইতিবাচক বাক্য শেষে আপনার কাছ থেকে শুনতে চাই। ইতিবাচক বাক্যটাই প্রথমে বলি, তা হলো যে আপনারা হয়তো জানেন যে আপনারা যেটা বলছিলেন, প্রশাসন আসলে আমাদের শিক্ষার্থীদের জীবন, রাজনীতি সব কিছুর সাথে কানেক্টেড। অ্যাট দ্য সেম টাইম জুলাই কিন্তু আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছে। ইনফ্যাক্ট জাহাঙ্গীরনগরের নিজস্ব এই শিক্ষা আছে যে শুধুমাত্র পরিবেশ আন্দোলন থেকে একাধিক ভিসি পতন হয়ে গিয়েছে। একইভাবে আমরা আসলে আমাদের অনেকগুলো আগের ভুলভ্রান্তি 24-এ কবর দিয়ে সামনে এগিয়ে যেতে চাইছি। তো আমি আসলে এই জায়গাটায় আশা রাখি যে রাজনৈতিক যে ভুলগুলো বিগত সময়ে হয়েছে, এই সময়ে এসে জাকসু আসলে আমরা যেই প্যানেল থেকেই নির্বাচিত হই, অরাজনৈতিক রাজনৈতিক যাই হোক, যে কোনো ম্যান্ডেট হবে, আমি যেটাকে ভিশন হিসেবে গ্রহণ করেছি, সবার আগে শিক্ষার্থীর স্বার্থ, অন্য কিছুই নয়। চেইন ভাঙতে পারবেন?
আশা রাখছি চেইন ভাঙতে পারবো, এবং যে ব্যাপারটা যে বিশেষত নারীদের ক্ষেত্রে যে ক্যারেক্টার অ্যাসাসাইন করা, যে ব্যাপারটা আমি এই মুহূর্তে ফেস করেছি অনেকবার সাইবার বুলিং এর সাথে, আমার সাথে আর যারা যুক্ত আছেন, রাজনৈতিকভাবে আমাকে ব্যাখ্যা দিন, আমার সাথে তর্ক করুন, আমার স্ট্যান্ড নিয়ে কথা বলুন, কিন্তু তা নয় আমার চরিত্র নিয়ে কথা হচ্ছে, আমার পোশাক নিয়ে কথা হচ্ছে, কিংবা আমার আদিবাসী যেই ভাই বা বোনটি ক্যাম্পাসে আছে তাকে নিয়ে একটা খোঁচা দেওয়া হচ্ছে। এই চক্রটা আমরা সবাই মিলে ভাঙবো ইনশাআল্লাহ, সেই আশা রাখছি। জি, আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম, খুবই 1 মিনিট সময় আপনার কাছে। প্রথমত যে ট্যাগিং, নারীদেরকে যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এটা আসলে জাকসু ডাকসু রাকসু গভর্নমেন্ট কোনো কিছুর মাধ্যমে আসলে আপনি শেষ করতে পারবেন না, যদি না যারা আমরা এখানে অঙ্গীকারবদ্ধ তারা যদি আসলে আমরা এই জায়গাটাতে কাজ না করি। আমাদের সকলকে আসলে মানতে হবে যে নারীদের জন্য, সেটা বুরখা পরা নারী হোক, সেটা জিন্স পরা নারী হোক, সেই নারীদের জন্য পলিটিক্সে কমফোর্ট জোন ক্রিয়েট করতে হবে। যদি কমফোর্ট জোন ক্রিয়েট না করা যায় আপনি এটা বন্ধ করতে পারবেন না। 2 নম্বর যেটা বলছেন যে সিন্ডিকেট ভাঙতে পারবো কিনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ভাঙা আসলে এই ফ্যাসিজমকে উৎখাত করার মতোই আসলে শক্তিশালী জায়গা, কিন্তু বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি একটা লেজিট ঐক্যবদ্ধ ফোর্সে পরিণত হয়, হয়তো আমরা সিন্ডিকেটটাকে ধাক্কা দিতে পারবো। এবং 3 নম্বর যে পজিটিভ লাইনটা, সেই পজিটিভ লাইনটা হলো আমাদের অঙ্গীকার, জাকসু হবে প্রতিবার। জি, শাওন এহসান, সম্প্রীতির ঐক্য পরিষদ থেকে যিনি লড়ছেন। জি, 3টি বিষয়। আচ্ছা, বিষয়গুলো যদি চেইন, প্রথমটা হচ্ছে চেইন, নারীর নিরাপত্তা, তাকে আর ট্যাগিং দেওয়া যাবে না, আর একটি ইতিবাচক বার্তা। আচ্ছা, আমার কাছে মনে হয় যে হচ্ছে যে সিন্ডিকেট, প্রশাসন এবং রাজনীতিকরণের আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে মানে আকাঙ্ক্ষা ছিল যে আসলে বিশ্ববিদ্যালয় রাষ্ট্র কাঠামোতে দুর্নীতি, অন্যায়, সহিংসতা সব বন্ধ হবে, কিন্তু একটা সময় পরে আমরা দেখেছি যে আসলে সেগুলো আসলেই ফেরত এসেছে। কারণ আমি মনে করি যে হচ্ছে যে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, আপনি যদি সচেতন না হন তাহলে আসলে শিক্ষার্থীদের মধ্যে যদি ওই রাজনীতি সচেতনতা, তার অধিকার সচেতনতা না থাকে, তাহলে আসলে কখনোই আসলে সংকটগুলো নিরসন হবে না, এবং সিন্ডিকেট ভাঙার যে প্রসঙ্গ আসছে সেগুলো আসলে হবে না। কারণ এখানে হয়তো যে সিয়াম বা আমার মতো বা শাকিলের মতো আবার রক্ত ঝরবে কারোর, কিন্তু এর ভেতর দিয়ে আসলে সিন্ডিকেটটা ভাঙবে না। তো আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের বিপুল পরিমাণে আসলে সচেতন হওয়া উচিত। রাজনৈতিক দলের সাথে রাজনীতি করতে হবে এরকম নয়, তাকে অবশ্যই তার নিজের অধিকার, তার দাবি, তার চাওয়া নিয়ে সচেতন হতে হবে, তার রাজনৈতিক অধিকার নিয়ে সচেতন হতে হবে। এক্স্যাক্টলি। আর নারী নিরাপত্তা প্রসঙ্গে আমি যেটা বলতে চাইছি সেটা আসলে জাকসু ডাকসু কেন্দ্রিক না। আমি গত 5 আগস্টের পরে বা আগেও নানান সময় দেখেছি যারা এস্টাবলিশমেন্টের বিপরীতে, ক্ষমতা কাঠামোর বিপরীতে থেকে যে আসলে যারা প্রশ্ন করে, যারা তাদের প্রত্যেককেই আসলে একটা নির্দিষ্ট গোষ্ঠী আসলে শত্রু মনে করে, তাদেরকে হেয় করতে চায়। সেটা যদি আপনি নারী বলেন, সেটা যদি আপনি আদিবাসী বলেন, প্রত্যেকেই। আমি মনে করি যে এই বাংলাদেশের ইতিহাস বা বাঙালির ইতিহাস এই নিপীড়িত শোষিত মানুষের ইতিহাস। তো জাকসুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে আশা করি এই শোষিত নিপীড়িত শিক্ষার্থীদের পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে 33 বছর পর। ইসলাম ইমন, সংসপ্তক পর্ষদ। শুরুটা চেইন ভাঙা নিয়ে। চেইন ভাঙার বিষয়টা খুবই জটিল, এটা দুঃসাধ্য ব্যাপার। যদি কেউ সাধন করতে পারে তাহলে আমিও তাকে ভোট দেব। আচ্ছা, খুবই টাফ। কিন্তু এখানে রিয়েলিটি যেটা, এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র সবার আলাপে, যেটা আপনি দেখছেন যে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থেকে এটা কাজ করি। আমি একটু বলে রাখি যে আমরা অভ্যুত্থানে যারা সামনের সারিতে ছিলাম, রাজনৈতিক এবং অরাজনৈতিক, আমি একা ক্রেডিটটা নিচ্ছি না, আমরা ইতিমধ্যে এটা নিয়ে অনেক কাজ করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ নীতিমালা, সবাই মিলে, আমি আবারও বলছি আমি একা ক্রেডিট নিচ্ছি না, সবাই মিলে আমরা কাজ করেছি। এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ নীতিমালা, সেখানেও আমরা পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয়কে যথেষ্ট প্রেশার দিয়েছি। আশা করছি এটার পরিধি ধীরে ধীরে কমে যাবে। নারী নিরাপত্তা ইস্যুটা খুবই জাতীয়ভাবে সমস্যা। মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো এক একটা সেল বানাইছে এটার জন্য, এবং এটার বৈধতা দিচ্ছে। বিভিন্ন বুদ্ধিজীবীরা বলে যে আরে ওর সেল তো অনেক ভালো, ওর সেল তো অনেক খারাপ, ও এখনো ভালো করতে পারে নাই। তো আপনি যখন এই পর্যায়ে চলে যাবেন, মানে মস্তিষ্ক যখন এই পরিমাণ বিকৃত হয়ে যাবে বুদ্ধিজীবীদের, তখন তো আসলে এটা থেকে বের হওয়া খুব টাফ। তো ওইটাকে নর্মালাইজেশন বন্ধ করতে হবে, মিডিয়া থেকে এই ব্যাপারটা নর্মালাইজেশন বন্ধ করতে হবে। একটি ইতিবাচক বাক্য হচ্ছে জিতি না জিতি আপনাদের জন্য লড়বো। ধন্যবাদ। শুনতে চাই শাকিল আলী, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন পরিষদ থেকে তিনি লড়ছেন। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে জাহাঙ্গীরনগরের যেটা আর কি, হচ্ছে স্বায়ত্তশাসন যে বিষয়টা আর কি। আমরা দেখেছি স্বায়ত্তশাসিত একটা বিশ্ববিদ্যালয় হওয়ার পরে আমরা দেখেছি বিগত যে ভিসি ছিল আর কি, এবং বর্তমান যিনি ভিসি আছেন, আমরা দেখেছি যে তারা কি করছেন, তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর সার্ভ করছেন। তারা যে আসলে বিশ্ববিদ্যালয়ের সকলের যে অভিভাবক, এই জায়গাটা দায়িত্ব পালন করতে পারছেন। আমরা দেখেছি যে আগে যে ভিসি ছিলেন এবং বর্তমান যিনি ভিসি, আমরা দেখছি যে ইনিও দেখছি যে কি করছেন, ওপর মহলের কল ছাড়া কোনো কাজ করছেন না, এবং শিক্ষার্থীর চা পাওয়ার সাথে আমরা দেখেছি বিভিন্ন সময় প্রতারণা করছে। তো আমি মনে করি যে শিক্ষা যদি যিনি ভিসি হবেন বা যিনি দায়িত্বগুলো পাবেন,
তাদেরকে অবশ্যই কী করতে হবে, ব্যাকবোন থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। তাহলে নারী নিরাপত্তা ট্যাগিং এর ক্ষেত্রে আর নারী নিরাপত্তার বিষয়টা আছে, সেটা হচ্ছে আমরা নারীকে আমরা দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে তাদের ফ্রিডম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছেলে এবং মেয়ে প্রত্যেকে তাদের যে জায়গাটা, স্বাধীনতার জায়গাটা, এটা তারা হস্তক্ষেপ পছন্দ করে না। সো আমি মনে করি যে জাহাঙ্গীরনগরের যে জায়গাটা, এই জায়গাটা নারীর প্রতি যে সম্মানটা আমরা প্রত্যেকেই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কী করবো, এই জিনিসটা রাখবো এবং বিশ্বাস করি যে তাহলেই আসলে নারীর যে অধিকারটা এটা প্রতিষ্ঠিত হবে আর কি। জি, একটা ইতিবাচক বাক্য শেষ করতে হবে। জয় পরাজয় যাই হোক, আমি চাই যে জাকসু প্রতি বছর সচল থাকুক, এটা চাই। সমন্বিত শিক্ষার্থী জোট থেকে মোহাম্মদ মাজহারুল ইসলাম। প্রথমত সিন্ডিকেট যে ভাঙার ব্যাপারটা, সে ভাঙাটার জন্য আসলে প্রধানত এই বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক প্রভাবটাকে একাডেমিক মুক্ত করতে হবে। আমি ছাত্র সংগঠনের হলো আমার জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকরণের যে পলিটিক্সটা রয়েছে সেই পলিটিক্সটা থেকে একাডেমিককে আলাদা করতে হবে এবং তার ফলে সম্মিলিত যেই কথাটা এসেছে, সবার আসলে যদি ঐক্যবদ্ধ থাকা হয়, সবাই যদি ঐক্যবদ্ধভাবে এই ক্যাম্পাসে যে কোনো অন্যায় বিচার আসলে সরব হতে পারে, তখন আসলে আস্তে আস্তে ধীরে ধীরে এই চেঞ্জের জায়গাটা আসবে, যেভাবে আমরা 24-এর গণ অভ্যুত্থানও দেখেছি। দ্বিতীয়ত নারীদের প্রতি যেই অসহিষ্ণু মনোভাবের যে ব্যাপারটা, এটা আসলে অবশ্যই জাতীয় সমস্যা। এটাকে আসলে জাতীয়ভাবে অনেক রাজনৈতিক দলেরও দায় রয়েছে এখানে। রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে যদি আসলে এই স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করতে না পারে, এই দেশটা আসলে নারীদের জন্য নিরাপদ হওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আমাদের জায়গা থেকে যেটা করার রয়েছে, আমরা যদি আমাদের সহপাঠীদের নিকট খুব সেফ হই, আমরা যদি নিজের জায়গায় নৈতিকতা বজায় রাখতে পারি, সহপাঠী কিংবা আমাদের সহকর্মীরা যদি আমাদের কাছে সেফ হয়, তাহলে আমাদের মনে হয় এই জায়গা থেকে আসলে পরিবর্তনের জায়গাটা সরবে। সর্বশেষ যে জিনিসটা অ্যাড্রেস করতে চাই, জাহাঙ্গীরনগরকে গ্লোরিফাই করে অবশ্যই, যে জাহাঙ্গীরনগর আসলে সারা দেশ থেকে অবশ্যই ডিফারেন্ট, এবং ডিফারেন্সের জায়গাটা এই জায়গায় যে আসুক যত অন্যায় লাঞ্ছনা, জাহাঙ্গীরনগর কখনো হার মানবে না। এই হার না মানার প্রবণতাটাই জাহাঙ্গীরনগরকে স্পেশাল করে তুলবে এবং ভবিষ্যতে করবে ইনশাল্লাহ। জি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। সিন্ডিকেটের যে ব্যাপারটা, এটা ভাঙা সবচেয়ে কঠিন কাজ, তবে আমার মনে হয় না এটা অসম্ভব কিছু। শুরুটা আমাদেরই করতে হবে, অ্যান্ড এটা একক কোনো কাজ নয়। আমি আশা করছি আমি জিতে আসলে যখন এই সিন্ডিকেট ভাঙার কাজটা শুরু করব, আপনাদের সবাইকে আমার পাশে পাবো, এবং শুধু আপনাদের সবাইকে না, প্রত্যেকটা শিক্ষার্থীকে আমাদের পাশে দরকার। এবং প্রত্যেকটা শিক্ষার্থী যখন তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে, জুলাই গণ অভ্যুত্থানের মতো আরেকটা গণ অভ্যুত্থান আমরা আশা করি সিন্ডিকেটের বিরুদ্ধে দেখতে পাবো। তারপরে নারীর যে ব্যাপারটা, আসলে একটা নারী হিসেবে এটা আমাকে প্রচুর কষ্ট দেয় যে আমি আমার কোনো সমালোচনা করতে গেলে কেন সেটা ব্যক্তিগত আক্রমণ করতে হবে, পলিটিক্যালি সেটা মোকাবেলা করুন। আর এই যে 5 তারিখের পর থেকে আমরা দেখেছি একটা সংঘবদ্ধ চক্র নারীদেরকে কিছু হলেই শাহবাগী ট্যাগটা দিচ্ছে কিছু হলেই। আমি একটা কথা না বললেই না, আমরা একটা নারীদের জন্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছিলাম, সেখানে একজন নিকাবি আপু গিয়েছেন। তো ভিডিওটা যখন ফেসবুকে আপলোড হয়, সেখানে সবাই কমেন্ট করছে নিকাবি শাহবাগী। তো কেউই কিন্তু দল মত নির্বিশেষে কোনো নারী এই ট্যাগিংয়ের থেকে সেফ না। এই ট্যাগিংয়ের বিরুদ্ধে আমাদের ভয়েস রেজ করতে হবে। এবং সবশেষে একটা ইতিবাচক বাক্য, শিক্ষার্থীদের অধিকার জাকসুর অঙ্গীকার। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের জন্য সবার জন্য শুভাশিস রইল। আপনারা সবাই হয়তো জিতে যাবেন, কারণ আপনারা সবাই জিতে গেলে মানসিকভাবে, চিন্তায়, চেতনায় আপনারা যদি জিতে যান, তাহলে আসলে শিক্ষার্থীরা জিতে যাবে, এবং শিক্ষার্থীরা জিতে গেলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিতে যাবে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিতে গেলে পুরো বাংলাদেশটা জিতে যাবে। ফলে আপনাদের সবার জিতে যাওয়া খুব জরুরি। আপনাদের সকলের জন্য শুভাশিস এবং শুভকামনা রইল। আপনারা কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। তবে আমরা একটা কথা দর্শক আপনাদেরকে বলতে চাই যে আগামী 11ই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন করবেন, এবং তারা হচ্ছেন 11,919 জন। এই জাকসুতে যারা নির্বাচন করছেন তাদের সকলের জন্যই কিন্তু আমাদের শুভাশিস শুভকামনা রইল, এবং আমরা চেষ্টা করেছি তাদের উত্তরগুলো শিক্ষার্থীদের পক্ষে আসলে কতগুলো যায়, কি করতে চান মূলত তারা শিক্ষার্থীদের জন্য, এবং কি করতে তাদের পরিকল্পনা কি আছে। যদিও অনেক সময় থেকে যায় যে পরিকল্পনার পরিটা কোথায় যেন উড়ে যায়, কল্পনাটা শুধুমাত্র থেকে যায়। আমরা বিশ্বাস করি পরিকল্পনার পরি এবং কল্পনা একসাথেই থাকবে, এবং তারা আসলে শিক্ষার্থীদের জন্যই কাজ করবেন। এবং আরও একবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আহমেদ রেজা, ইয়েস টু পলিটিক্স থেকে। আমরা এইখানে রাজনীতি দেখতে চাই তরুণদের চোখ দিয়ে, প্রশ্ন করতে চাই তরুণদের প্রশ্ন নিয়ে, এবং একই সাথে বলতে চাই আমরা প্রশ্ন করি শুধুমাত্র ভোটের জন্য নয়, ভবিষ্যতের জন্য। আমাদের সাথে থাকবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।